নিজের দিকে তাকিয়েছিস কখনো? বাড়িতে গিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চেহারাটা দেখে নিস আগে। কুচি ছোট লোকের মতন দেখতে। আর আমাকে দেখে নে। তোর মতো সস্তার একটা ছেলের সাথে আমার মতো মেয়ে চাই না। আমি যথেষ্ট সুন্দরী ও স্মার্ট একজন মেয়ে। আমার জাদুতে এই ভার্সিটির সবাই মুগ্ধ। আর তোর মতো একটা খ্যাত ছেলে আমাকে প্রেমের প্রপোজাল দিচ্ছে। কথাটা বলে প্রিয়াঙ্কা নামের মেয়েটা হাসতে থাকে। ভার্সিটির ভরা ক্যাম্পাসে মাথা নিচু করে রেখেছে রোহান, হাতে টাটকা একগুচ্ছ গোলাপ ফুল। প্রিয়াঙ্কার পাশে দাঁড়িয়ে আছে তার আরো দুইজন মেয়ে বন্ধু। প্রিয়াঙ্কার সাথে তারাও হেসে কুটি কুটি হচ্ছে। লজ্জা অপমানে মুখ থেকে কোনো কথা হচ্ছে না রোহানের। প্রিয়াঙ্কার বান্ধবী শ্রেয়া রোহানের চোখ থেকে চশমা খুলে ক্যাম্পাসের মাঝে ফেলে দিয়ে বলে, চশমা চোখে দিয়ে তুই প্রিয়াঙ্কা আর তোর মাঝের কোনো ব্যবধান দেখতে পাচ্ছিস না। এবার আমি তোর চোখ থেকে চশমা ফেলে দিলাম। এবার খালি চোখে ক্যাম্পাসের বাকি ছেলেদের দিকে দেখে নিজের দিকে তাকা। এই ভার্সিটিতে যে কতজন ছেলে পড়ে সবাই যথেষ্ট স্মার্ট, আর তুই হচ্ছিস একজন বোকা হাদারাম যে সারাক্ষণ চোখে চশমা পরে বলদের মতো বই আগলে ভার্সিটিতে আসিস আর চলে যাস। স্মার্ট ও সুদর্শন ছেলেরা মেয়েদের আকর্ষণ করতে নিজেকে অন্যের কাছে সুন্দর প্রমাণ করে। ওদের মনে ভালোবাসা নেই, আছে কেবল কামনা। কামনা দিয়ে জীবন পার হয় না। প্রিয়াঙ্কা, আমি সুদর্শন না বা স্মার্ট না হতে পারি, কিন্তু আমার একটা স্মার্ট মন আছে। একবার শুধু তুমি আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করে নাও। আমার মতো স্মার্ট মনের মানুষ তুমি আর কখনো পাবে না। আমি তোমাকে প্রচন্ড ভালোবাসি। চুপ, একদম চুপ। স্মার্ট মনের আমার কোনো প্রয়োজন নেই। আমার একটি স্মার্ট ও সুদর্শন ছেলে চাই। তুই যদি আমার সাথে হেঁটে যাস তাহলে আমার বন্ধু বান্ধবরা আমাকে বিদ্রুপ করবে। বলবে, এই ছোট লোক তাকে কোথা থেকে তুলে এনেছিস। আমি হচ্ছি তোর কাছে মুক্তোর মালা, আর তুই হচ্ছিস বাদর। বাদরের গলায় মুক্তোর মালা শোভা পায় না। প্রিয়াঙ্কা, লোকে কি বলবে তার জন্য তুমি আমাকে এভাবে অপমান করছো? একবার আমার অন্তরটা তুমি দেখতে চাইলে না? ভালোবাসা অনেক সুন্দর। ভালোবাসার জন্য সুন্দর দেখতে নয়, সুন্দর মন থাকা চাই। আর সেই মন আমার আছে। প্রিয়াঙ্কার আরেক বান্ধবী শোভা বোতলের ছিপি খুলে সম্পূর্ণ পানি ছুঁড়ে মারল মুখের ওপর। মুখে ফেলার কারণে মুখের পানিতে রোহানের শার্ট অনেকটা ভিজে গেল। অতঃপর শোভা রেগে বোতলটা মুখের ওপর ছুঁড়ে মেরে বলে, তুই চুপ কর ফকিনীর বাচ্চা। তোকে দেখতেও যতটা কুৎসিত, তোর কথাবার্তাও ঠিক ততটাই কুৎসিত। তোর অকাত আছে আমার বান্ধবীর আবদার মেটানোর? একটা ভিখারি কোথাকার। তুই আর আমার বান্ধবী যদি রাস্তায় পাশাপাশি হেঁটে যাস তাহলে এলাকার লোকেরা তোকে দেখে ছি ছি করবে। চোখে চশমা ও বই হাতে নেওয়া গল্প উপন্যাসের শোভা পেলেও বাস্তব জীবনে শোভা পায় না। তাই কোনো কথা না বলে ক্ষমা চেয়ে এখান থেকে চলে যা। তা না হলে এলাকার ছেলেদের ডেকে তোকে মার খাইয়ে ভার্সিটি থেকে বিদায় করে দেবো। প্রিয়াঙ্কা, তোমার মনে কি আমার জন্য একটুও ভালো লাগা নেই? তুমি মানুষের বাহ্যিক রূপ নিয়ে বেশি কৌতূহল প্রকাশ করো। কখনো মানুষের ভিতরের রূপটা দেখতে চাও না। মানুষের রূপ সারা জীবন থাকে না, তার ভেতরের অন্তরটা থেকে যায়। তার ব্যবহার মানুষের মনে থেকে যায়। রোহানের কথা শুনে প্রিয়াঙ্কা প্রচন্ড রেগে গিয়ে আশেপাশের লোকেদের ডাকতে থাকে। প্রিয়াঙ্কার সাথে যোগ দেয় শোভা ও শ্রেয়া। তিনজন মেয়ের চিৎকার শুনে ক্যাম্পাসের সমস্ত ছেলেরা এসে ভিড় জমায় সেইখানে। প্রিয়াঙ্কা তখন কাঁদতে কাঁদতে বলে, এই ছেলে আমাকে জোর করছে ভালোবাসা পাওয়ার জন্য। তোমরা আমাকে বলো, ভালোবাসা কি জোর করে পাওয়া যায়? আমাকে ভয় দেখাচ্ছে। যদি আমি ওর ভালোবাসা প্রত্যাখ্যান করি তাহলে আমাকে তুলে নিয়ে গিয়ে আমার সর্বনাশ করবে। প্রিয়াঙ্কা, তুমি মিথ্যা কথা কেন বলছো? আমি তোমাকে এমন কোনো কথা বলিনি। এই মেয়েটা মিথ্যা কথা বলছে। তোমরা প্লিজ বিশ্বাস করো সবাই। রোহানের কথা কেউ শুনল না। প্রিয়াঙ্কার কথা মেনে ক্যাম্পাসের সবাই রোহানের উপর নির্যাতন শুরু করলো। বাস্তব। এটুকু স্বপ্নের পরেই ঘুম থেকে উঠে বসলাম। এই শীতের ভিতরেও আমার কপালে বিন্দু বিন্দু ঘাম জমে আছে। পুরনো অতীতটা চোখের সামনে ভেসে উঠল। টেবিলের পাশ থেকে বোতল নিয়ে এক ঢোক পান করলাম। নিজেকে স্বাভাবিক করার পর অনুভব করলাম আমার ঘরের দরজায় কেউ বাইরে দাঁড়িয়ে ধাক্কা দিচ্ছে। পানির বোতলটা পুনরায় টেবিলের ওপর রেখে দরজা খুলে দিলাম। দরজার ওপাশে আমার মা দাঁড়িয়ে আছে। সচরাচর মা আমার ঘুম ভাঙাতে আসে না। আজকে তাকে দেখে আমি অবাক হলাম। আই তুলে মাকে উদ্দেশ্য করে বলতে লাগলাম, এত সকালে ডাকলে কেন মা? আজকে আমার ক্লাস 11টায়। সকাল 10টায় উঠলেও তৈরি হয়ে ক্লাস পেয়ে যেতাম। তোর বাবা খাবার টেবিলে তোর জন্য অপেক্ষা করছে।
তোর সাথে নাকি তার জরুরি কিছু কথা আছে। আমি জিজ্ঞেস করলাম কি কথা, তিনি বললেন তোমাকে জানাবে। তোমার বাবার অফিসে যাওয়ার সময় হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে এসো। আমি মায়ের কথায় মাথা নেড়ে ঘরে চলে গেলাম। মা আমার বোনদেরকে ডাকতে গেল। আমার দুটো বোন আছে। বাবাকে আমি প্রচন্ড সম্মান করি। তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে আমি নাস্তার টেবিলে গেলাম। বাবাকে সালাম দিয়ে চেয়ারটা টেনে বসতেই বাবা বললেন, আমার বয়স তো কম হলো না, কবে তুমি আমার অফিসের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিবে? এই বয়সে আমি তোমার উপরে সমস্ত দায়িত্ব দিয়ে একটু নিশ্চিত হতে চাই। বাবা, আমার এখনো পড়াশোনা কমপ্লিট হয়নি। এখন আমি অফিসের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিতে পারবো না। ইচ্ছে থাকলে উপায় হয়, তুমি সারা বছর অফিস করার পাশাপাশি তোমার ইম্পর্টেন্ট ক্লাস করতে পারো, পরীক্ষার সময় পরীক্ষা দিতে পারো। তোমার পড়াশোনা কমপ্লিট হওয়ার আগে যদি আমার কিছু হয়ে যায় তাহলে ব্যবসার কি হবে? এখন থেকেই তোমাকে ব্যবসার দায়িত্ব বুঝে নিতে হবে। জি বাবা, আমার একটু সময় লাগবে। তোমাকে আর কোনো সময় দেওয়া যাবে না, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, তোমাকে নিয়ে আমার এক জায়গায় যেতে হবে। বাবা, আজকে আমার ইম্পর্টেন্ট একটা পরীক্ষা আছে, অন্তত আজকে আমি পরীক্ষাটা দিয়ে আসি। ভার্সিটিতে প্রতিদিন পরীক্ষা লেগেই থাকে, সব পরীক্ষা দেওয়ার দরকার নেই। এক সময় আমিও তোমাদের মতো ভার্সিটিতে পড়েছি, তাই এ বিষয়ে আমি খুব ভালো জানি। এতক্ষণ বাবার কথার প্রতিটা জবাব আমি মাথা নিচু করে দিচ্ছিলাম, কারণ বাবাকে আমি প্রচন্ড সম্মান করি আর তার মুখের ওপরে কোনো কথা বলার সাহস পাই না। নত দৃষ্টিতে মায়ের দিকে তাকালাম। মা আজকে বাবার কথা শুনে চলতে বলেছে। আপাতত বাবার কথা শোনাই শ্রেয়, পরে মা বুঝিয়ে বলবেন বাবাকে। আমি ওপরে এসে তৈরি হয়ে নিচে নামলাম। তারপরে বাবার সাথে গাড়িতে উঠে রওনা দিলাম অফিসের উদ্দেশ্যে। মাঝে মাঝেই আমি বাবার অফিসে যেতাম, তবে ব্যবসার কারণে নয়। বাবার বয়স বাড়ার কারণে তিনি মাঝে মাঝেই হিসাব এলোমেলো করে ফেলতেন। অন্য কর্মচারীদের ওপরে ভরসা পায় না, তাই জন্যেই বাবা আমাকে ফোন দিয়ে অফিসে ডেকে নিতেন। আমি অফিসে গিয়ে বাবাকে হিসাব বুঝিয়ে আসতাম। কিছুক্ষণ পরেই আমি লক্ষ্য করলাম আমাদের গাড়ি অফিসের দিকে না গিয়ে অন্য দিকে যাচ্ছে। কৌতূহল নিয়ে আমি বাবাকে উদ্দেশ্য করে বললাম, বাবা, এদিকে আমরা কোথায় যাচ্ছি? অফিস তো বিপরীত দিকে। আমি জানি, এখন আমরা আমার বন্ধুর বাড়িতে যাচ্ছি, সেখানে আমার গুরুত্বপূর্ণ কিছু কাজ আছে। বাবা, তোমার বন্ধুর বাড়িতে গিয়ে আমি কি করব? বাবা কোনো জবাব দিলেন না, আর আমিও ফের একই প্রশ্ন করতেও পারলাম না। কিছুক্ষণ পরে আমরা চলে আসলাম হলুদ রঙের একটা বাড়ির সামনে। গাড়ি থেকে নেমে ভিতরে প্রবেশ করলাম। বাড়িতে অসংখ্য লোক আসা যাওয়া করছে, আবার অনেকের কান্নার শব্দ শোনা যাচ্ছে। আমার বাবা একমাত্র বন্ধু শফিক সাহেব বাবাকে দেখে জড়িয়ে ধরলেন। চোখের কোণে পানি লেগে থাকলেও চোখ থেকে ঝরে পড়ল না। অপারগ হয়ে বললেন, বন্ধু, আমার সাথে এটা কি হলো? আজ 23টা বছর ধরে আমি আর পিয়ালি একসাথে, এখন বাকি জীবনটা আমি কিভাবে পার করব? যেটা হয় ভালোর জন্য হয়, উপরওয়ালা আমাদের ভাগ্যে যা লিখে রেখেছে সেটাই হবে। শক্ত হ বন্ধু। শফিক সাহেবকে দেখে বোঝা যাচ্ছে যে তিনি প্রচন্ড ভেঙে পড়েছেন। লোক লজ্জার ভয়ে সে হাউমাউ করে কাঁদতে পারছে না। আমি বাবার পিছনে দাঁড়িয়েছিলাম। আমাকে লক্ষ্য করে শফিক সাহেব নিজের চোখ মুছে বাবাকে উদ্দেশ্য করে বললেন, তোর সাথে ওটা কি? ও কি আমার জামাই? হ্যাঁ, মানালি মা এখন কেমন আছে? মেয়েটা প্রচন্ড ভেঙে পড়েছে, খাওয়া দাওয়া করছে না। তুই কি বিয়ের ব্যবস্থা করেছিস? আমি এখনো কিছু করিনি, তবে আমি একটা কল করলে কাজী সাহেব চলে আসবে। আমার কর্মী পাঠিয়েছি বিয়ের পোশাক কিনতে, তারাও কিছুক্ষণের ভিতরে চলে আসবে। রোহানকে বলেছিস এই বিয়েতে? রোহানের কোনো আপত্তি নেই তো? রোহান হচ্ছে আমার ছেলে, আমার একমাত্র ছেলে, বাবার মতো, মানে ওর মতো। আমি যেহেতু বলেছি আমার ছেলে এই বিয়েতে রাজি, তার মানে ও রাজি। শফিক সাহেব আলহামদুলিল্লাহ বলে সেখান থেকে চলে গেলেন। দুজনের কথোপকথন শুনে আমি আশ্চর্য হয়ে গেলাম। আমার বিয়ে, অথচ আমি কিছু জানি না। বাবা একবারও আমার মতামত নেওয়ার প্রয়োজন বোধ করলো না। বাবাকে টেনে আমি একটা ফাঁকা ঘরে টেনে এনে বললাম, বাবা, এখানে এসব কি হচ্ছে? আমার বিয়ে, অথচ আমি কিছু জানি না কেন? শুধু তুমি নয়, আমাদের বাড়িতে কেউ জানে না। শরীফও আমি বাল্যবন্ধু, ছোটবেলা থেকেই তোমাদের বিয়ে ঠিক করে রেখেছিলাম। আমি ভাবি মারা গেছে আজ 3 দিন। শফিক এখন নিজের মেয়ের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হয়ে পড়েছে। আমাকে বারবার রিকোয়েস্ট করছে যাতে এখনই তোমার সাথে মানালির বিয়ে আমি দিয়ে দিই। গত 3 দিন আমি পেছানোর চেষ্টা করেছিলাম, এখন ভাবছি যেহেতু বিয়ে দিতেই হবে তাই দেরি করা ঠিক হবে না। বাবা, আমি তোমার ছেলে হই, বিয়ের ব্যাপারে একবার আমাকে জিজ্ঞাসা করে নেবে না? সামনে আমার ক্যারিয়ার, আমি পড়াশোনা করতে চাই। পড়াশোনা এখন থেকে তোমার অপশনাল। এখন থেকে তুমি অফিসে বসবে, আর আমার উপর যা উপার্জন হবে তা দিয়েই নিশ্চয়ই একজন মানুষ আমি ওদেরকে চালাতে পারবো। এই ব্যাপারে তোমার মতামত আমি জানতে চাই না। তোমার জন্য আমি আমার বন্ধুর কাছে ছোট হতে পারবো না। আজকে আমার বিয়ে,
মা এই ব্যাপারে কিছু জানে? না, তোমাকে বিয়ে দিয়ে বউ নিয়ে তোমার মাকে জানাবো। ঠিক আছে, আমি এই বিয়ে করব, তবে 3টে শর্ত আছে। যদি তুমি আমার শর্তগুলো মানো তাহলেই আমি মানালিকে বিয়ে করে নেব, আর যদি আমার শর্ত না মানো তাহলে আমি এই মুহূর্তেই বাড়ি ছেড়ে চলে যাব। তোমার মান সম্মান শেষ হয়ে যাবে। আমার মুখের উপর এত বড় কথা, তোকে আমি এই শিক্ষা দিয়েছি, ঠিক আছে বল। তুমি আমায় খারাপ ভেবো না বাবা। যদি তুমি আমাকে আগে থেকে জানিয়ে রাখতে তাহলে এই কথা আমি কখনোই বলতাম না তোমাকে। আমার প্রথম শর্ত, আমার বিয়ের কথা তুমি আর আমি ছাড়া কেউ জানতে পারবে না, মা বোন কেউ না। আর আমার দ্বিতীয় শর্ত, আমার বোনদের বিয়ে না দিয়ে আমি মানালিকে নিজের ঘরে নিয়ে যাব না। ও এই বাড়িতে থাকবে আর আমি আমার বাড়িতে। আর তৃতীয় শর্ত, বিয়ের পরে আমি নিজের মতোই জীবনযাপন কাটাতে চাই। এখন আমি যেভাবে কাটাচ্ছি ভবিষ্যতেও আমি সেভাবেই থাকতে চাই। ঠিক আছে। আমার শর্তের কথা শুনে বাবা রাজি হলেন। আমি প্রচন্ড খুশি হলাম। পড়াশোনার আগে যেহেতু আমাকে ব্যবসায় যোগ দিতে হবে না, বাবার কর্মীরা পোশাক নিয়ে আসার কারণে আমি শেরবানি পরে তৈরি হয়ে নিলাম বিয়ের জন্য। তার কিছুক্ষণ পরেই সেখানে উপস্থিত হলেন কাজী সাহেব। আমাকে ডেকে নিয়ে যাওয়া হলো নিচে। যেহেতু সামান্য কিছু মানুষ ও ঘরোয়াভাবে আমাদের বিয়ে হচ্ছিল, তাই খুব সাদামাটাই ছিল আমাদের বিয়ের অনুষ্ঠান। কাজী সাহেব আগেই কাগজে লিখে নিয়ে এসেছিলেন, তবু একবার সকলের সামনে পড়ে শোনালেন। 1,01,000 টাকা দেনমোর ধার্য করিয়া শফিক সাহেবের মেয়ে মানালিকে অর্ধাঙ্গিনীর রূপে গ্রহণ করার জন্য রোয়ান প্রস্তুত আছো? রুমাল মুখে দিয়ে আমি মাথা নেড়ে বললাম, কবুল কবুল কবুল। আমি ও মানালি মুখোমুখি বসে আছি। দুজনের মুখ দর্শনে বাধা দিচ্ছে একটা লাল ওড়না। বন্ধুরা, ভাবতেই কেমন লাগছে, যাকে চিনি না জানি না তার সাথে হঠাৎ করে বিয়ে হয়ে যাচ্ছে। কাজী সাহেব আমার পাশ থেকে উঠে মানালিকে কবুল বলতে বলল। কবুল কবুল কবুল। তিনি কবুলের পরেই আমি তাকালাম পাত্রের জলে। মুহূর্তে আমার পৃথিবী ঘুরে উঠল। স্বচ্ছ পানিতে আমি পরিরূপ দেখে থমকে গেলাম। এত সুন্দর রমণী আমি আর কখনোই দেখিনি। নিজের দৃষ্টিভঙ্গ ভেবে চোখ মুছে আবার তাকালাম। এবারও দেখতে পারলাম লাল শাড়িতে টুকটুকে সেই বধূকে। মুখে তার লজ্জা মাখা। তখন আমার ওড়নাটাকে তৃতীয় ব্যক্তি মনে হলো। কিছুক্ষণ পরেই মহিলারা সেখান থেকে মানালিকে নিয়ে যাওয়ার জন্য অগ্রসর হলো। মানালিকে সরাসরি দেখতে পাবো না ভেবে আমার ভিতরে যুদ্ধ শুরু হলো। আমি লজ্জা ভেঙেই পিছন দিকে তাকিয়ে মানালিকে ডাক দিলাম, মানালি। মানালি আমার দিকে তাকালো সেখানকার সবাই। প্রথমবার আমি মানালির রূপ দেখে জ্ঞান হারিয়ে ফেলতে চেয়েছিলাম। এত সুন্দর অর্ধাঙ্গিনী পেয়ে নিজেকে ধন্য মনে হলো। যেমন বন্ধুরা, দুঃখের পরেই সুখ আসে, ঠিক সুখের পরেই দুঃখ আসে। তাই আগামী দিনে আমার সাথে কি ঘটতে চলেছে সেটা জানি না, তবে এখন আমার গলা ক্রমশই শুকিয়ে আসছে। ঠোঁট দিয়ে জিভ ভিজিয়ে দৃষ্টি নত করতেই হাসির শব্দ শুনতে পেলাম। আশেপাশে মানুষেরা আমাকে দেখে হাসছে। আমি ভীষণ লজ্জা পেলাম। মানালি লজ্জা পেয়ে সেখান থেকে চলে গেল। মানালিকে আবার কবে যে দেখতে পাবো তা নিয়ে আমার ভিতরে আন্দোলন শুরু হলো। মেয়েটাকে না দেখে কেন যে বাবাকে এতগুলো শর্ত দিতে গেলাম। এভাবেই পেরিয়ে গেল বেশ কিছুক্ষণ। বাবাকে একা পেয়ে শর্ত ভেঙে দেবো ভাবছি, কিন্তু বাবাকে আমি একা পেলাম না। বেশ কিছুক্ষণ পরে বাবা পিছনে ঘোরাঘুরির পরেই সুযোগ পেলাম, বাবাকে একটা ঘরে ডেকে নিয়ে আসলাম। বাবা আমাকে দেখে হেসে বললেন, তুমি এখানে কি বলার জন্য এখানে এনেছো? তোমার বিয়ে হয়ে গেছে, তুমি চিন্তা করো না। তোমার শর্তের কথা আমার মাথায় আছে, তুমি এখন বাড়িতে চলে যেতে পারো। বন্ধুর সাথে কথা বলে আমি আসছি। বাবা, আমি আমার শর্ত তুলে নিতে চাই। মানালি আমার স্ত্রী, আমি চাই এখন থেকে ও আমাদের সাথে থাকুক। সরি রোহান, আমি তোমার কোনো শর্ত মানতে পারবো না। তুমি আমাকে যে শর্ত দিয়েছো তা এখন তোমাকে মানতে হবে। বাবা, তোমার কাছে আমার অনুরোধ, অন্তত তুমি মানালিকে আমাদের বাড়িতে থাকার ব্যবস্থা করো। আমাদের বাড়ির বউ হয়ে ও কেন বাবার বাড়িতে পড়ে থাকবে বিয়ের পরেও? কারণ উপস্থিত লোকজন ব্যতীত কেউ জানতে পারবে না তোমাদের বিয়ের কথা, তাই তোমাকে তোমার কথা রাখতে হবে। আমার 2 মেয়েকে বিয়ে দেওয়ার পরে মানালিকে আমি পুত্রবধূ হিসাবে ঘরে তুলে নেব। বাবার কথা শুনে আমার মন খারাপ হয়ে গেল। রাগ দেখিয়ে শেরবানি খুলে পূর্বের জামাটা পরে রওনা হলাম বাড়ির দিকে। বাড়িতে গিয়ে মায়ের সাথে কোনো কথা না বলে ঘরে গিয়ে দরজার খিল তুলে দিলাম। মা বারবার বাইরে থেকে দরজা ধাক্কা দিচ্ছিল। বাবা রোহান, কি হয়েছে? এভাবে দৌড়ে বাড়িতে এলে কেন? তোর বাবা তোকে কিছু বলেছে? না মা, আমার ভালো লাগছে না।
তাই আমি একা থাকতে চাইছি। আমাকে এখন একটু একা থাকতে দাও। ঠিক আছে, তোরা যে কি করিস কে জানে। মা চলে গেল। আমি বিছানায় বসে মাথায় হাত দিয়ে নিজের কাজের জন্য আফসোস প্রকাশ করতে থাকলাম। আমার একটা ভুলের জন্য মানালিকে বাড়িতে আনতে পারলাম না। তখনই আমার ফোনটা বেজে উঠল। আমি ভাবলাম বাবা আমার শর্তের কথা ভুলে মানালিকে ঘরে নিয়ে আসার জন্যই হয়তো আমাকে কল করছে। আগ্রহ নিয়ে ফোনটা বার করে দেখতে পারলাম আমার গার্লফ্রেন্ড মিহি ফোন করেছে। মিহির সাথে আমার সম্পর্ক আজ 3 বছর। আমার একাধিক গার্লফ্রেন্ড আছে, তার ভিতরে মিহিকে আমি একটু বেশি পছন্দ করি ওর রূপের জন্য। শত শত এক্স গার্লফ্রেন্ড আছে আমার। প্রতিদিন যে আমি মিহির সাথে একবার কথা বলার জন্য উদাস হয়ে থাকি, সেই আমি আজ মিহির কল ধরছি না। আমি মিহির কলটা কেটে ফোনটা বিছানায় রেখে দিলাম। এতে মিহি বারবার কল দিতে থাকলো। অবশেষে আমি কলটা রিসিভ করে ঝাঁঝালো গলায় বললাম, সমস্যা কি তোমার? একবার দেখতে পাচ্ছ আমি কলটা কেটে দিচ্ছি, বারবার কেন কল দিচ্ছ? রোহান, তুমি আমার সাথে এভাবে কেন কথা বলছো? তুমি কি কোনো বিষয় নিয়ে আপসেট আছো? তোমার কি হয়েছে? আমি ঠিক আছি, আগে তুমি আমাকে বলো। বারবার কল কেটে দেওয়ার পরেও তুমি কেন আমাকে কল করছো? নিশ্চয়ই আমি ব্যস্ত আছি। প্রতিদিন তুমি আমার সাথে ঘুম থেকে উঠে কথা বলো, আজকে একবারও কল দিলে না, ভার্সিটিতেও এলে না। উপরন্তু আমি কল দিলে তুমি কেটে দিচ্ছ, তাই চিন্তায় আমি তোমাকে কল দিয়েছি। তুমি আর আমাকে কল দিও না, আমি এখন ব্যস্ত আছি। যখন ফ্রি হব আমি নিজেই তোমাকে কল করব। মিহির কোনো কথা না শুনে আমি ফোনটা কেটে দিলাম। মানালিকে দেখার জন্য আমি উতাল হয়ে আছি, ওর কথা শোনার জন্য উতাল হয়ে আছে আমার মন। হঠাৎ আমার মনে পড়লো যে ও তো যথেষ্ট স্মার্ট একটা মেয়ে, ওর নিশ্চয়ই ফেসবুক আইডি থাকার কথা। শুধু মানালি লিখে আমি ফেসবুকে সার্চ করলাম, বিনিময়ে অসংখ্য মানালির আইডি চলে আসলো। কিন্তু এত মানালির ভিতরে আমার মানালির আইডি আসলো না। মানালির সম্পূর্ণ নাম আমি জানি না। কাজী সাহেব যখন বিয়ে পড়াচ্ছিলেন তখন আমি অন্য মনস্ক ছিলাম, সেই কারণে খেয়ালও করিনি। আমি খুব ভালো স্কেচ আঁকতে পারি। আমার পরি মানালির মুখটা আমি যতটুকু মনে আছে তা দিয়েই একটা সম্পূর্ণ ছবি এঁকে ফেললাম। ছবিটার দিকে তাকিয়ে থাকলাম। পরির মতো মেয়েটার ফেসবুক আইডি পরি হওয়ার উচিত, তাই পুনরায় ফেসবুকে গিয়ে পরি লিখে সার্চ দিলাম। অসংখ্য পরির ছবি এলো, কিন্তু আমার পরির ছবি এলো না। এভাবেই পেরিয়ে গেল আজকের দিনটা। পরের দিন সকালে চিরপরিচিত একটা কণ্ঠস্বর শুনে আমার ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে শুনতে পারলাম ড্রয়িং রুমে কয়েকজন মিলে আড্ডা দিচ্ছে। উদ্বিগ্ন হয়ে চিরপরিচিত কণ্ঠস্বর শুনতে আমি ঘর থেকে বের হলাম। ঘর থেকে বেরিয়ে দাঁড়াতেই আমার পরীর মুখটাকে ভাসতে দেখলাম। পরীর পাশে আমার শ্বশুরমশাই বসে আছে। মানালি আমার দিকে তাকিয়ে মাথাটা নিচু করে নিল। আমার বোন রুহিকে উদ্দেশ্য করে বলে, প্রথমবার তোমাদের বাড়িতে এলাম, আমাকে তোমাদের ঘর দেখাবে না? অবশ্যই আপু, চলো। রুহি মানালির হাত ধরে টানতে টানতে ঘরের ভিতরে নিয়ে গেল। আশেপাশে লক্ষ্য করে আমার আরেকটা বোনকে দেখতে পেলাম না। ও নিশ্চয়ই ভার্সিটিতে গেছে। আমি ফের ঘরে এসে পোশাক পাল্টে নিচে গেলাম। পা ছুঁয়ে সালাম করে বললাম, ভালো আছেন? আপনারা কখন এলেন? ভালো আছি, তুমি কেমন আছো বাবা? ভালো আছি। মা আমাকে দেখে অবাক চোখে তাকালেন। বাড়িতে কখনো মেহমান আসলে আমি সম্মান তো দূরের কথা, পিছনের দরজা দিয়ে পালিয়ে যাই। আমি আস্তে করে শ্বশুরের পাশে বসে কিছু না বুঝতে দিয়েই শ্বশুরের ফোনটা পকেট থেকে বের করে নিলাম। কিছুক্ষণ পরে বাবা বললেন, চল তোকে আমাদের বাড়িটা ঘুরে দেখাই। তারপরে মা সহ 3 জনে চলে গেলেন। ফ্ল্যাশ লাইট জ্বালাতেই থমকে গেলাম আমি। ফোন হাতে পেলেও পাসওয়ার্ড আমার জানা নেই। আমি কপাল চাপড়ে চাপড়ে চেষ্টা করছি লকটা খোলার। তখনই ফেরত এলেন শফিক সাহেব। বলে ওঠে, রোহান বাবা, দেখো তো ওখানে ফোনটা ফেলে এসেছি কিনা। হ্যাঁ। তারপরে সৌজন্য হাসি দিয়ে ফোনটা এগিয়ে দিলাম। শফিক সাহেব চলে গেলেন। আর চলে যেতেই মনটা খারাপ হয়ে বসে রইলাম। হঠাৎ মাথায় একটা কুবুদ্ধি এলো। চঞ্চল পায়ে হেঁটে চলে গেলাম মানালির কাছে। রুহি মানালিকে ওর ওয়াশরুমটা দেখিয়ে দিচ্ছে। আমি হেসে বললাম, গোসল করিয়ে পানিটাও দেখিয়ে দে। তোর এখানে কাজ কি? মেয়েদের কাছে তোর কি? এখান থেকে যা। তোর সাথে আমার একটু কথা আছে, এদিকে আয়। না, আমি এখন মানালি আপুর কথা শুনবো। আমার কথাটা শুনলে টাকা দেব। সত্যি?
বলেই রুহি ছুটে এলো আমার কাছে। রুহিকে টেনে আমার ঘরে নিয়ে গেলাম। পকেট থেকে 1000 টাকার নোট বের করে দিয়ে ওকে বললাম, আমার জন্য একটা কাজ করে দিতে হবে। এই 1000 টাকা তোর। কি কাজ? ওই মেয়েটার ফোন নাম্বার আমাকে এনে দিতে হবে। মাত্র 1000 টাকার জন্য আমি এমন করতে পারবো না ভাইয়া, তুই নিজের দৃষ্টি সামলে রাখ। বোন আমার, তুই আমাকে যা বলবি আমি তাই শুনবো। তুই আমাকে ওর নাম্বারটা এনে দে। মানালি আপু দেখতে খুবই সুন্দর। সুন্দরী মেয়েরা সহজে ইমপ্রেস হয় না, ওদের বয়ফ্রেন্ড থাকে। আমি ম্যানেজ করে নেব, তুই শুধু আমাকে মানালির ফোন নাম্বারটা এনে দে। 5000 টাকা লাগবে। এই মাত্রই তো তুই আমাকে বললি মাত্র 1000 টাকার জন্য তুই এমন কিছু করতে পারবি না। এখন 5000 টাকা চাইছিস কেন? 1000 টাকার জন্য এমন করতে পারবো না, 5000 টাকার জন্য পারবো। তুই আমার কথা ঠিক বুঝতে পারিসনি, এখন বুঝেছিস? 5000 টাকা দে, না হলে আমি গেলাম। আমার বউ আর আমি টাকা দিয়ে বউয়ের ফোন নাম্বার আনছি, এটাকেই বলে ভাগ্য। নিজের ভাগ্য। নিজেকে শান্ত করার চেষ্টা করে 5000 টাকা মানিব্যাগ থেকে বের করে ওর হাতে দিলাম। 5000 টাকা পেয়ে রুহি চলে গেল মানালির ঘরে। নাম্বার না চেয়ে খোঁজ গল্পে মানালির সাথে মেতে উঠল রুহি। আমি বারবার ইশারা করে ওকে মানালির ফোন নাম্বারটা চাইতে বললাম, ও আমাকে পাত্তাও দিল না। যা এখান থেকে তুই, আমি ঠিক তোর ফোন নাম্বারে জোগাড় করে দেব। একদম শেষ পর্যায়ে যখন মানালিরা আমাদের বাড়ি থেকে চলে যাবে তখন রুহি মানালিকে বলল, মানালি আপু, তুমি খুবই মিষ্টি একটা মেয়ে। তোমার ফোন নাম্বারটা আমাকে দিয়ে যাও, মাঝে মাঝে তোমার সাথে কথা বলবো। ঘরে বসে একধারে মানালিকে ফোন করে চলেছি। মানালি আমার ফোনটা রিসিভ করছে না। বাবার কাছে শুনেছি মানালি মহিলা কলেজে পড়ে। এখন বোধহয় মানালি পড়াশোনা করছে, তাই আমার কলটা রিসিভ করতে পারছে না। আমি বিরক্ত হয়ে ফোনটা রেখে দিলাম। তখনই কল বেজে উঠল। আমি মনে করলাম মানালি আমাকে ফোন করেছে। নাম্বার চেক না করেই কলটা রিসিভ করতেই হ্যালো বলতেই ওপাশ থেকে আমার বন্ধু রানা রাগান্বিত গলায় বলল, শালা কতক্ষণ ধরে তোকে কল করছি, কল রিসিভ করছিস না কেন? আজকে বিকেলে আমাদের বন্ধুরা খেলতে যাওয়ার কথা ছিল। ক্রিকেট খেলার জন্য তুই আগ্রহ প্রকাশ করেছিলিস বলেই আমরা ক্রিকেট নাম দিয়েছিলাম, কিন্তু এখন তোকে হ্যারিকেন জ্বালিয়ে খুঁজলেও পাওয়া যাচ্ছে না, কলও ধরছিস না। আরে বন্ধু, একটু ব্যস্ত আছি, খেলতে যেতে ইচ্ছা করছে না। তুই ক্যাপ্টেনকে ফোন দিয়ে বলে দে যে আমি একটু ব্যস্ত আছি। কোথায় তুই? মীর কাছে শুনেছি তুই মীরের সাথে ঝগড়া করছিস, কি এমন ব্যস্ত আছিস? আমি বাড়িতে আছি। আমি তোর বাড়ির বাইরে অপেক্ষা করছি, কল রেখে দরজা খোল। আমি কল রেখে দরজা খুলে দেখলাম বাইরে রানা দাঁড়িয়ে আছে। আমাকে দেখে রানা এগিয়ে এসে আমার কাঁধে থাপ্পড় দিল। জুতো খুলে রেখে ঘরের ভিতরে এসে বলে, দেখি তুই কেমন ব্যস্ত আছিস। তারপরে আমি রানার হাত ধরে ঘরে নিয়ে এলাম। ঘরের দরজা বন্ধ করে রানাকে বললাম, তুই কাউকে এই কথাটা বলিস না, তুই আমার সবচেয়ে ক্লোজ বন্ধু, বেস্ট ফ্রেন্ড, তাই তোকে কেবল বলেছি আমার বিয়ে হয়ে গেছে। কার সাথে? এই ব্যাপারে মেয়ে কিছু জানে না, আমি আর মেয়ের সাথে সম্পর্ক রাখতে চাই না। বিয়ে একটা পবিত্র সম্পর্ক, আমি পরকীয়ায় যুক্ত হতে চাই না। তুই কি আমাদের সাথে মজা করছিস? তুই বিয়ে করেছিস অথচ আমরা কিছু জানি না। মেয়েটা কি করে, কোথায় থাকে? শুনেছি একটা মহিলা কলেজে পড়ে। বেশ কয়েকবার কল দিয়েছি, ধরছে না। ওর সাথে কথা বলতে আমার একটু ভয় করছে। তুই আমাকে একটু সাহায্য কর বন্ধু। মহিলা কলেজের মেয়েরা সবাই প্রেম করে? আমাদের ভার্সিটি থেকে আসার পথে বামে যে মহিলা কলেজটা আছে, কলেজটা যখন ছুটি হয় তখন মেয়েদের বয়ফ্রেন্ডরা এসে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। প্রথম দিন আমি ভেবেছিলাম ওদের অভিভাবক, কিন্তু পরে বুঝলাম এরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। বাবা মা এদেরকে বিশ্বাস করে মহিলা কলেজে ভর্তি করিয়েছে যাতে পুরুষের সংস্পর্শে না যায়, অথচ সেই মেয়েরা কলেজ ফাঁকি দিয়ে ছেলেদের হাত ধরে ঘুরতে যায়। স্কুলের বেতনের নাম করে টাকা নিয়ে বয়ফ্রেন্ডকে গিফট কিনে দেয়। আমার পরি এমন নয়। আমার মানালি লাজুক স্বভাবের মেয়ে, ও কোনো ছেলের সাথে সম্পর্ক করে না। এটা কি মানালি তোকে নিজে বলেছে? বাবা মায়েরা সবসময় তার সন্তানের প্রশংসা করে। আমি যে রাস্তায় দাঁড়িয়ে বন্ধুদের সাথে সিগারেট টানি, বিয়ের সময় আমার বাবা কি আমার শ্বশুরকে বলবে যে আমার ছেলে রাস্তার মোড়ে দাঁড়িয়ে সিগারেট খায়? তখন আমার প্রশংসা করবে, বলবে আমার ছেলে সিগারেট ছুঁয়ে দেখে না। ফোনটা আমাকে দে,
কিভাবে ওর বয়ফ্রেন্ড কথা মুখে স্বীকার করতে হয় তোকে দেখাচ্ছি। রানার কথা শুনে আমার মনটা খারাপ হয়ে গেল। স্ত্রীর সবকিছুই জানা স্বামীর কর্তব্য। রানার হাতে ফোনটা দিলে রানা মানালিকে কল করে। একবারও মানালি কলটা রিসিভ করলো না। বিনিময়ে রানা ছোট্ট একটা মেসেজ করে, বাবু, কিছুক্ষণ আগে আমার ফোন চুরি হয়ে গেছে, তাই বন্ধুর ফোন থেকে আমি তোমাকে কল করছি। ফ্রি থাকলে আমার কলটা রিসিভ করো। মেসেজটা সেন্ড করার কিছুক্ষণ পরেই ওপাশ থেকে মানালি কল ব্যাক করে। রানা হাসতে হাসতে বলে, দেখছিস, মেসেজটা করার সাথে সাথে কল ব্যাক করেছে। মহিলা কলেজের সমস্ত মেয়েদেরকে আমার চেয়ে ভালো কেউ চেনে না। পেটের কথা মুখ বের করছি, দাঁড়া। কল রিসিভ করে রানা আদুরে গলায় বলে, বাবু কি করছো? বাবা, আমি মাত্র খেয়ে পড়তে বসেছি। তোমার ফোন কিভাবে চুরি হয়েছে বাবা? ফোনটা স্পিকারে থাকার কারণেই ওপাশ থেকে মানালির কথা শুনে হাসতে শুরু করলাম। রানা পুনরায় বলল, মানালি, আমি তোমার বাবা না, আমি তোমার বয়ফ্রেন্ড। সরি বাবা, বললাম তো আমি খেয়েছি। আমি তোমার মেয়ে, আমার বয়ফ্রেন্ড আসবে কিভাবে? বাবা, আমি পড়তে বসেছি, বাড়িতে আসলে তোমার সাথে কথা হবে, কেমন? কথাটা বলেই মানালি ওপাশ থেকে ফোনটা রেখে দিল। রানা মুখ কালো করে ফোনটা বিছানায় রাখতেই আমি হাসতে হাসতে বললাম, মেয়েদের ব্যাপারে তুই নাকি পিএইচডি করেছিস? কিন্তু আমার মানালি এমন নয়। ওর নিষ্পাপ মুখের দিকে তাকালেই ওর চোখ বলে দেবে ও কতটা লাজুক। তখনই ক্রিকেটের ক্যাপ্টেন রানাকে ফোন করলো। আমি যাব না বলে রানা একাই মাঠের দিকে চলে গেল। আর একই নাম্বার থেকে আমি পুনরায় মানালিকে ফোন করলাম। মানালি কলটা রিসিভ করে বলে, বাবা, আমি পড়তে বসেছি। মানালি, আমি তোমার বাবা না, তুমি আমাকে বাবা বলে ডেকো না। তাহলে কে আপনি? আমার ফোন নাম্বার কোথায় পেলেন? অপরিচিত একটা মেয়েকে ফোন করে বাবু কেন বলছেন? আসলে আমি আপনাকে পছন্দ করি। মনের কথা আপনাকে বলার সাহস পাচ্ছিলাম না, তাই আমার বন্ধুকে দিয়েছিলাম। দয়া করে আপনি আর আমাকে বাবা বলে ডাকবেন না। আপনি কিন্তু আমার সব প্রশ্নের জবাব দিলেন না। আমার ফোন নাম্বার আপনি কোথায় পেয়েছেন? অনেক কষ্টে আমি আপনার ফোন নাম্বারটা জোগাড় করেছি। আমার বাবার অনেক টাকা আছে। আমি দেখতেও যথেষ্ট সুদর্শন ও স্মার্ট একটা ছেলে। আপনাকে এক দেখায় আমার প্রচণ্ড ভালো লেগেছে, ভালোবেসে ফেলেছি আপনাকে। আপনার কি কোনো বয়ফ্রেন্ড আছে? যদি আপনার বয়ফ্রেন্ড না থাকে তাহলে আপনি কি আমার ভালোবাসাটা গ্রহণ করবেন? সরি, আমার কোনো বয়ফ্রেন্ড নেই, তবে একজনকে আমি খুব ভালোবাসি। সেও যথেষ্ট সুন্দর আর স্মার্ট। দয়া করে এই নাম্বারে আপনি আর ফোন করবেন না। মানালির মুখে ভালোবাসার কথাটা শুনে আমার প্রচণ্ড খারাপ লাগলো। আমার স্ত্রী অন্য কাউকে ভালোবাসে, মেনে নিতে আমার খুব কষ্ট হলো। যদি কিছু মনে না করেন তবে একটু বলবেন কাকে ভালোবাসেন আপনি? আমার স্বামীকে। আমি বিবাহিত। বিবাহিত মেয়েরা সবসময় তার স্বামীকেই ভালোবাসে। ভাইয়া, আমি বিবাহিত। দয়া করে আপনি আমাকে ফোন করবেন না। আমার সংসারটা ভাঙবেন না প্লিজ। আমার স্বামী জানতে পারলে খুব রাগ করবে। আমি কল কেটে বিছানায় শুয়ে পড়লাম। মানালির মুখে নিজের প্রতি ভালোবাসার কথা শুনে আমার এক অনুভূতি কাজ করলো। এই মেয়েটা চেয়ে নিষ্পাপ আর কেউ হতেই পারে না। ভার্সিটি থেকে বন্ধুদের সাথে বাইরে বের হলে মেয়ে এসে উপস্থিত হয় আমার সামনে। আমার হাত ধরে কাঁদতে কাঁদতে বলে, রোহান, তুমি আমাকে ইগনোর কেন করছো? আমি কি এমন অপরাধ করেছি যে তুমি আমাকে অবহেলা করছো? তুমি আমাকে খুব ভালো করেই চেনো মেহি। আমার সম্পর্ক বেশি দিন কোনো মেয়ের সাথে টেকে না। আবেগের বশে আমি মেয়েদেরকে প্রপোজ করি, তাদের সাথে ডেটিং করি। এমনকি প্রতিটা মেয়েকে প্রপোজ করার সময় বলেছি যখন আমার ইচ্ছে হবে তাদেরকে ছেড়ে দেব। তোমাকেও আমি বলেছিলাম। এখন আর তোমাকে আমার ভালো লাগছে না, তোমার সাথে আমার ব্রেকআপ। তুমি আমার সাথে এমন করতে পারলে রোহান? আমাদের সম্পর্ক 3 বছরের। আমি ভেবেছিলাম আমাদের সম্পর্কটা পূর্ণতা পাবে। সেটা তোমার সমস্যা, তোমার সাথে আমার ব্রেকআপ। এতদিন আমি তোমাকে ভালোবাসতাম, এখন আমি অন্য কাউকে ভালোবাসি, তাই আমার সামনে বাধা হয়ে দাঁড়িও না। তারপরে আমি আমার বন্ধু বান্ধবীদের নিয়ে সেখান থেকে অন্য কোথাও আড্ডা দিতে চলে গেলাম। প্রতিদিন ভার্সিটির সামনে ক্লাস শেষ করে আড্ডা দিলেও আজকে মাহির জন্য সেখানে আড্ডা দেওয়া সম্ভব হলো না। আমরা একটা মহিলা কলেজের সামনে এলাম। কলেজের সামনে দাঁড়াতেই রানা দোকান থেকে 3টে সিগারেট কিনে নিয়ে এলো। লাইটার দিয়ে আগুন জ্বালিয়ে নিজে একটা টান দিয়েই আমার হাতে দিল। আমি সিগারেট টান দিতেই রানা বলে, শুনেছিস রোহান,
নাকি বিয়ে করেছে? কি বলছিস? এই জন্যই বুঝি মিহিকে ছেড়ে দিয়েছিস? মিহি মেয়েটা তোকে প্রচণ্ড ভালোবাসে, তুই বিয়ে করেছিস এটা আমার বিশ্বাস হয় না। তবুও তোকে শুভকামনা। মানুষ যেভাবে রুমাল দিয়ে মুখ মুছে ফেলে দেয়, তুই সেভাবে মেয়েদেরকে ব্যবহার করে ফেলে দিস। তুই বিয়ে করেছিস, সে মেয়ে কতদিন থেকে আল্লাহ মালুম। বিয়ে হচ্ছে স্বামী স্ত্রীর পবিত্র একটা সম্পর্ক। আমি আমার পরি মানালির সাথে বাকি জীবনটা কাটাতে চাই। আমি আর কখনোই অন্য কোনো মেয়ের দিকে ফিরেও তাকাবো না। ওর কোনো অসম্মান আমি কখনোই হতে দেব না। ওকে আমি মাথায় তুলে রাখবো। তোর যখন বিয়ে হয়ে গেছে তখন আর এই প্রেম ভালোবাসার মধ্যে না যাওয়াই ভালো। তবে একটা কথাই বলবো, অনেকের সাথেই তো এরকম প্রেম প্রেম খেললি, তবে ওই মেয়েটাকে মানে তোর বউকে আর ঠকাস না। এরপরেই ফের সিগারেটের টান দিতেই কলেজের ভিতরে বেল বেজে উঠল। ছুটির সময় হয়ে যাওয়ায় দারোয়ান গেট খুলে দিতেই একদল তরুণী কলেজ থেকে বেরিয়ে গেল। আমি বন্ধুদের সাথে সেখানেই দাঁড়িয়ে সিগারেট খেতে খেতে আড্ডা দিচ্ছিলাম। সবশেষে একটা মেয়ে সাইকেল নিয়ে বের হলো। মেয়েটিকে দেখে আমি থমকে গেলাম। হাত থেকে সিগারেটটা মাটিতে ফেলে দিয়ে পা দিয়ে পিষে ফেললাম। তবে মেয়েটি আমার দিকে অপলকভাবে তাকিয়ে আছে। নিজের কৃতকর্মের জন্য অনুশোচনা প্রকাশ করতে থাকলাম। কেন আমি জানলাম না যে মানালি এই কলেজে পড়ে? আচ্ছা, মানালি আমাকে চিনে ফেলেছে? আমি ওর বর। কপাল চাপড়াতে চাপড়াতে রানাকে উদ্দেশ্য করে বললাম, আর কোনো জায়গা ছিল না? এই লেডিস কলেজের সামনেই আমাদেরকে আনতে হলো। কি হয়েছে তাতে? আমার বউ আমাকে সিগারেট খেতে দেখেছে। ওই সাইকেলে করে যে মেয়েটা যাচ্ছে ওটা হচ্ছে পরি। ওকে দেখে রাখার দায়িত্ব তোদের। চিন্তা করিস না, ও তোকে চিনতে পারেনি। এক দেখাতে কেউ কারো চেহারা ভালোভাবে মনে রাখতে পারে না। আপাতত আমাদের ট্রিট দে, বিয়ে করছিস ট্রিট দিবি না? মানালিকে অনুষ্ঠান করে বাড়িতে তোলার ইচ্ছে আছে। অনুষ্ঠান করে যখন ওকে বাড়িতে তুলবো তখন ট্রিট দেবো। তা তো চলবে না মামা। তুই যদি এখন আমাদেরকে ট্রিট না দিস, তাহলে মানালিকে গিয়ে বলবো তুই সিগারেট খাস, মদ খাস, তুই সমস্ত নেশা দ্রব্য গ্রহণ করিস। এটা নিশ্চয়ই তোর জন্য ভালো হবে না? 3 বন্ধুর হুমকিতে আমি পড়লাম মহা ফ্যাসাদে। বাধ্য হয়ে 3 বন্ধুকে নিয়ে সামনে একটা রেস্তোরাঁয় উঠলাম। 3 বন্ধু পেট ভরে আমার বিল করলো 10,000 টাকা। তারপরেও রানা বলে ওর পেট ভরেনি, আবার আমার বিয়েতেও খাবে। তখন আমার ইচ্ছে করছিল খাবারের ভিতরে ওর মাথাটা চুবিয়ে দিই, দেখি আর কত খেতে পারে। সারাদিন পর বাড়িতে ফিরে রাতে মানালির নাম্বারে ডায়াল করলাম। আজকে আশ্চর্যভাবেই একবার কল করাতেই মানালি রিসিভ করলো। নত গলায় বলে, গতকাল না আমি আপনাকে বললাম আমি বিবাহিত, তবুও কেন আপনি আমাকে কল করছেন? আপনি জানেন না অপরিচিত মেয়েদের ডিস্টার্ব করতে নেই? আপনি বিবাহিত? ঠিক আছে, আমরা কিন্তু ভালো বন্ধু হতে পারি। ভালোবাসা নাই হয় আমাদের মাঝে, আমরা দুজন ভালো বন্ধু তো হই। একটা ছেলে ও একটা মেয়ের মাঝে কখনোই বন্ধুত্ব হতে পারে না। একটা সময় ছেলেটা কিংবা মেয়েটা একে অপরের প্রেমে পড়ে। তাছাড়া আমি আপনাকে চিনি না, আমার পক্ষে আপনার সাথে আর কথা বলা সম্ভব নয়। যদি আমি আমার পরিচয় দেই তবে কথা বলবে? আমি তোমার স্বামী, তোমার সেই স্বপ্নের পুরুষ। আমি রোহান। পরিচয় পাওয়ার পরে নিশ্চয়ই আমার সাথে কথা বলতে তোমার কোনো আপত্তি নেই? মানালির কোনো কথা শুনতে পারলাম না। আমি জানি মানালি এখন লজ্জা পাচ্ছে। আমি ওপাশ থেকে মানালি মানালি বলে ডাকলেও সাড়া পেলাম না। আমি হেসে বললাম, আমার পরি লজ্জা পাচ্ছে বুঝি? তোমার লজ্জা পাওয়া মুখটা আমার খুব দেখতে ইচ্ছা করছে। মাত্র একবার বলো, তুমি আমাকে এতটা ভালোবেসে ফেলেছো কিভাবে পরি? মানালি কোনো কথা না বলে লজ্জা পেয়ে গেলে কলটা কেটে দিল। আমি একটু শান্তি পেলাম নিজের পরিচয় দিয়ে। মানালির জন্য এতদিন আমি ঠিকমতো পড়তেই পারিনি, তাই এখন পড়তে বসলাম। পড়তে বসেও শান্তি পেলাম না। বইয়ের পাতায় আমি মানালির মুখটা দেখতে পাচ্ছি। আমি বুঝতে পারলাম এতদিনে আমি প্রেমে পড়েছি। এতদিন যা ছিল সব ছিল মোহ। টেবিলে বইয়ের ওপরে আমি মাথা রেখেই চোখ বন্ধ করে মানালির কথা ভাবতে থাকলাম। মনের কথা ভাবতে ভাবতে সেখানেই ঘুমিয়ে পড়েছি। পরের দিন সকালে আমার ঘুম ভাঙল ফোনের রিংটোনের আওয়াজে। প্রতিদিন এমন সময় মিহি ফোন করে আমার ঘুম ভাঙাতো, তাই রেগে গিয়ে ফোনটা রিসিভ করে ঝাঁঝালো গলায় বললাম, এই তোমার মাথায় কি সামান্য ঘিলু নেই? কিভাবে বললে বুঝতে পারবে তোমার প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই। দয়া করে আমাকে বিরক্ত করো না। উপাস থেকে মানালি ফোনটা রেখে দিল। কৌতূহলবশত কান থেকে ফোনটা নামিয়ে নাম্বারের দিকে তাকাতেই আমার কান থেকে ধোঁয়া উঠে গেল। মাথায় হাত দিলাম।
এটা তো মানালির ফোন নাম্বার। পুনরায় মানালিকে ফোন করলাম। মানালি কল রিসিভ করলেও কোনো বাক্য করলো না। আমি অনুতপ্ত প্রকাশ করে বললাম, সরি মানালি, আমি বুঝতে পারিনি তুমি আমাকে কল করেছো। তুমি জানলে আমি এমন ব্যবহার কখনোই করতাম না। আসলে একটা মেয়ে প্রচণ্ড ডিস্টার্ব করছে, আমি ভেবেছি সেই মেয়েটাই, তাই ভুলবশত তোমাকে বকে ফেলেছি। প্লিজ ডোন্ট মাইন্ড, আই অ্যাম এক্সট্রিমলি সরি, প্লিজ ফরগেট। ইটস ওকে, আমি কিচ্ছু মনে করিনি। আর আমিও সরি, কাল রাতে ওভাবে ফোন রেখে দেওয়া উচিত হয়নি। আপনি রাগ করেননি তো? আমার মানালির ওপরে আমি রাগ করে থাকতে পারি? লজ্জা নারীর ভূষণ। নারীর লজ্জা পাওয়াটা অবাস্তব কিছুই নয়, বরং তুমি যদি লজ্জা না পেতে তাহলে রাগ করতাম। তারপরে আমি মানালির সাথে বেশ কিছুক্ষণ কথা বললাম। মানালি কলেজে যাবে, তাই কল রেখে তৈরি হয়ে নিলাম। কথাটা বলে কেবল আমার তৃষ্ণা মিটবে না, মানালিকে দেখেই তবেই আমার তৃষ্ণা মিটবে। ক্লাস করে ভার্সিটি থেকে বের হওয়ার পরে আমি সোজা পৌঁছে গেলাম মানালির কলেজের সামনে। সেখানে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকলাম মানালির আসার। মানালির কলেজ ছুটি হওয়ার কারণেই মানালি কলেজ থেকে বের হয়। সেখানেই ঘটে গেল অপ্রত্যাশিত একটা ঘটনা। ক্লাবের ছেলেরা আমাকে লেডিস কলেজের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে ছুটে আসে আমার কাছে, আমাকে ধাক্কা দিয়ে পিছনে ফেলে দিল। রাগান্বিত গলায় এক বড় ভাই বলে, মহিলা কলেজের সামনে এসে মেয়েদের টিচিং করিস? এত সাহস তোর? ভাইয়া আপনি কি বলছেন এসব? আমি কিছু বুঝতে পারছি না। আমি কোনো মেয়েকে টিচিং করিনি। চুপ শালা, তুই একা টিচিং করিস না, তোর বন্ধুদের নিয়ে একসাথে মেয়েদেরকে উদ্যক্ত করিস। তোর জন্য আমাদের এলাকার মেয়েরা ঠিকভাবে চলাফেরা করতে পারছে না। আপনাদের কোথাও ভুল হচ্ছে, আমি এমন ছেলে নই। আমি পড়াশোনা করি, কিছু কারণে আমি এখানে এসে দাঁড়িয়েছি। সব বখাটে ছেলেরাই এভাবে মিথ্যে কথা বলে, আমাদের হাত থেকে বাঁচার চেষ্টা করে। তোদের মতো ছেলেদেরকে আমরা খুব ভালো করে চিনি। আজকে তোকে এমন শিক্ষা দেব, জীবনে মেয়েদের টিচিং করার কথা মাথা থেকে বের হয়ে যাবে। তখন এলাকার একটা বড় ভাই সেখানে এসে আমার শার্টের কলার ধরে পরপর কয়েকটা থাপ্পড় বসিয়ে দিল আমার গালে। লোকটাকে আমি চিনি, তিনি হচ্ছেন চেয়ারম্যানের ভাগ্নে। মারতে মারতে আমাকে বলল, এতদিন তোরা অন্য মেয়েদের ইপটিজিং করে আমার হাত থেকে ছাড়া পেয়ে গেল, আজ তোরা আমার বোনকে ইপটিজিং করেছিস, রাস্তার মাঝখানে আমার বোনের ওড়না কেড়ে নিয়েছিস। আজকে তোকে বোঝাবো মেয়েদের ওড়না টানলে কেমন লাগে। তারপরে তিনি আমাকে একের পর এক আঘাত করতে থাকলো। আমি কার ওড়না টেনেছি কিছুই বুঝতে পারলাম না। উপস্থিত সবাই আমাকে দোষী মনে করে আমাকে মারতে থাকলো। আমি কেবল হাত জোর করে ওদের কাছে বাঁচার জন্য চেষ্টা করছি আর বলছি, আপনারা হয়তো অন্য কারোর সাথে আমাকে গুলিয়ে ফেলেছেন। আমি এমন ছেলে নই, আমি কারোর ওড়না ধরে টান দেইনি। হ্যালো বন্ধুরা, তোমরা তো আমাদের ফিলিং সার্টিফিকেটের গল্প শুনছো বা শোনো। জানি তোমাদের প্রত্যেকটা গল্প ভালো লাগে, তাই জন্য আমাদের প্রত্যেকটা গল্প তোমরা দেখতে থাকো নিয়মিতভাবে। কিন্তু তোমরা আমাদের এই গল্পগুলো শোনার সাথে সাথে লাইক করতে ভুলে যাও, কমেন্ট করতে ভুলে যাও। তো সেই জন্য প্লিজ রিকোয়েস্ট করছি, আমাদের গল্পগুলোতে প্লিজ প্লিজ এত লাইক করো যাতে খুব তাড়াতাড়ি এই গল্পটা 1000 লাইকে পৌঁছে যায়। তো আবার তোমরা গল্পটা শুনতে থাকো কন্টিনিউ। আমি কেবল হাত জোর করে ওদের কাছে বাঁচার জন্য চেষ্টা করছি আর বলছি, আপনারা হয়তো অন্য কারোর সাথে আমাকে গুলিয়ে ফেলেছেন। আমি এমন ছেলে নই, আমি কারোর ওড়না ধরে টান দেইনি। চুপ, রাস্তায় মেয়েদের ইপটিজিং করে আবার মুখে মুখে তর্ক করেছিস, আজকে তো তোকে মেরে ফেলবো। তারপরে আমার উপরে লাথি মারলো। এলাকার বয়স্ক লোকেরা রাস্তা দিয়ে যাওয়ার সময় আমাকে উদ্দেশ্য করে বলে, শুধু এদেরকেই মারলেই হবে না, পুলিশে দিতে হবে। রাস্তায় মোড়ে স্কুলের সামনে দাঁড়িয়ে সিগারেট টানে, মেয়েদেরকে উত্ত্যক্ত করে, বড়লোকদের অসম্মান করে। আমরা যদি এর প্রতিবাদ করতে যাই আমাদের গায়ে হাত তোলে। লজ্জায় অপমানে আমরা ওদের সাথে কথা বলতে চাই না। বাবার ক্ষমতা প্রয়োগ করে, পুলিশের হাতে দিলে বাবার টাকা লোভ দেখে থানা থেকে ছাড়িয়ে নিয়ে আসে। বাপ মা ঠিকভাবে শিক্ষা দিতে পারেনি। লোকটার কথা শুনে আমার শরীরে আগুন জ্বলে গেল। হিংস্র হয়ে বললাম, যারা এমন কাজ করে আপনি তাদেরকে বলতে পারেন না? আপনি আমাকে চেনেন, আমার বাবাকে চেনেন, না জেনে কেন কারোর সম্পর্কে এমন মন্তব্য করেন? দেখেছেন কেমন অসভ্য একটা ছেলে। আমি ওর বয়সে কত বড়, আমাকে ধমক দিয়ে কথা বলছে। আপনারা হচ্ছেন এলাকার গণ্যমান্য ক্ষমতাশীল ব্যক্তি। আজ আপনার বোনের ওড়না টেনেছে, কাল আপনার বোনকে বাড়ি থেকে তুলে নিয়ে আসবে। এটা উচিত শিক্ষা একটা, একে উচিত একটা শিক্ষা দিন যাতে সমস্ত বখাটেরা ভালো হয়ে যায়। লোকটার কথায় আমার উপরে নির্যাতন ক্রমশ বেড়ে গেল।
আমি দেখতে পারলাম আমার পরি মানালি লোকটাকে সরিয়ে আমার কাছে আসছে। ও একা বলে কারোর সাথে পেরে উঠছে না। আমি ওর চোখে স্পষ্ট পানি দেখতে পারলাম। ও কি আমাকে চিনে ফেললো? আচ্ছা, ওর চোখে পানি কেন? এখানে লোকদের সমস্ত কথা কি ও বিশ্বাস করে ফেলেছে? তখনই একটা মেয়ে সেখানে এলো। চেয়ারম্যানের ভাগ্নে আমাকে ধরে মেয়েটার পায়ের কাছে ফেললো আর বলল, ও যেভাবে তোর ওড়না কেড়ে নিয়েছি তুই সেভাবে ওর পোশাক কেড়ে নি। ভাইয়া, এই ছেলেটা কে? আমি ওকে চিনি না। ও আমার ওড়নাটা কেড়ে নেয়নি, আমার ওড়না কেড়ে নিয়েছে অন্য ছেলে। তুই কি বললি? সাদা শার্ট পরা ছেলে? ওর পরেনি তো সাদা শার্ট। সাদা শার্ট কি একজনের? আর যে আমার ওড়না টেনে নিয়ে গেছে, এখনো কি তোমাদের মতো মার খাওয়ার জন্য এখানে দাঁড়িয়ে থাকবে সে? আশ্চর্য, শুধু শুধু তোমরা ওকে মারলে। সরি ভাইয়া, আমার জন্য আপনাকে মার খেতে হলো। মেয়েটার কথা শুনে সবাই হতবাক হয়। ছেলেগুলো আমার হাত ধরে বলে, বোনের এইরকম অবস্থায় আমার মাথা খারাপ হয়ে গেছিল না, দেখি তোমাকে ধরলাম, কিছু মনে করো না, ক্ষমা করে দিও। ওকে কিছু টাকা দিয়ে দেন, চিকিৎসা করিয়ে নেবে। তারপরে ভাগ্নে আমাকে কিছু টাকা দিল। আমি টাকাগুলো তার হাতে দিয়ে বললাম, টাকা দিয়ে ভোট কিনতে চাইছেন যাতে আগামী বছর আপনারা আবার নির্বাচিত হতে পারেন? আমি একজন ছাত্র, প্রয়োজনে এখানে দাঁড়িয়েছিলাম। আপনারা আমার কথা না শুনেই আমাকে মারলেন। আমার রক্তক্ষরণ হয়েছে, পারবেন তা ফিরিয়ে দিতে? কতবার বললাম আপনারা ভুল করছেন। রাগের মাথায় আমার কথা শুনলেন না, আরও মারুন। টাকাগুলো আপনারাই রাখুন, আমার বাবার টাকা আছে, তিনি আমাকে ভালো শিক্ষা দিয়েছে, তাই আপনাদের নামে আমি মামলা করলাম না। পরের বার থেকে কাউকে মারার আগে শিওর হয়ে নেবেন, না হলে আপনাদের কপালেই দুঃখ আছে। লোকগুলো মাথা নিচু করে ক্ষমা চেয়ে চলে গেল। মানালি আমার কাছে ছুটে আসলো। ব্যথায় আমি হাঁটতে পারছি না। আমাকে ধরে একটা চায়ের দোকানে নিয়ে গিয়ে বসালো। ড্রাম থেকে পানি তুলে আমার মুখটা ধুয়ে দিল। সাদা হিজাবের এক অংশ দিয়ে আমার রক্ত মুছিয়ে দিল। আমি প্রচণ্ড খুশি হলাম মানালির কাজে। ও নিশ্চয়ই আমাকে চিনে ফেলেছে। তখন মানালি বলে ওঠে, আচ্ছা, আপনি কোথায় থাকেন? একা একা বাড়ি যেতে পারবেন? আমি খুশি হলাম মানালি আমাকে চিনতে পারেনি, না হলে লজ্জা পেতাম, কারণ গতকাল আমাকে সিগারেট খেতে দেখেছে। আমি নিঃশ্বাস ফেলে বললাম, আমি সামনেই থাকি, একা যেতে পারবো। আপনি কোথায় থাকেন? নাম কি আপনার? আমার নাম জেনে আপনি কি করবেন? আমি বিবাহিত, আমার স্বামীকে আমি ভালোবাসি। আপনার সাথে আমার দেখা হয়েছে, এরপর আর দেখা হবে কিনা ঠিক নেই, তাই আপনার সাথে পরিচিত না হওয়াই ভালো। আমার স্বামী দেখলে কিন্তু খুব রাগ করবে। স্বামীকে খুব ভয় পান তাই না? তিনি কি আপনার উপরে অত্যাচার করে? না হলে স্বামীকে নিয়ে কেউ এমন ভাবে না। না, আমার স্বামী আমাকে ভালোবাসে। আমি চাই না আপনার জন্য আমাদের ভেতরে অবিশ্বাসের সৃষ্টি হোক। ও আমার স্বামী আমাকে ভুল বুঝুক। চলুন, আপনাকে একটা ফার্মেসিতে নিয়ে যাই। চলুন। তারপরে মানালি আমাকে যত্ন করে ধরে ধরে একটা ফার্মেসিতে নিয়ে গেল। ফার্মেসির ডাক্তার আমার ক্ষতস্থান পরিষ্কার করে ব্যান্ডেজ লাগিয়ে দিল। আঘাত পেলে সাথে সাথেই ব্যথা অনুভব হয় না। সময় বাড়ার সাথে সাথেই ব্যথা ক্রমশ প্রকট হয়। মানালির ব্যবহারে আমি ক্রমশই প্রফুল্ল হচ্ছি। অচেনা অজানা একটা ছেলেকে মায়া দেখিয়ে হাসপাতালে নিয়ে গেছে। মানালি আমাকে রিকশায় তুলে দিয়ে বাড়ির দিকে চলে গেল। আমি রিকশায় করে বাড়িতে আসলাম। মা, বাবা ও আমার দুই বোন আমাকে দেখে ভয় পেয়ে যায়। মা আমাকে বারবার জিজ্ঞাসা করে, তোর বন্ধুরা আমাকে ফোন করে বলেছে মহিলা কলেজের সামনে একদল ছেলেরা তোকে মেরেছে। ওরা তোকে কেন মেরেছে? মায়ের সামনে কিভাবে আমি বলবো সত্যি কথা? কিভাবে বলবো ইভটিজিং এর দায় আমাকে বিনা কারণে মেরেছে? আমি লজ্জা পেয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হাঁটতে দোতলায় গিয়ে বললাম, ওরা তোমার সাথে মজা করেছে। এখন নির্বাচনের সময় দুই পক্ষের শত্রুতার মাঝে আমি পড়ে গেছিলাম। একদল আমাকে বিপক্ষ দল মনে করে এইভাবেই মেরেছে। পরে অবশ্য ভুল বুঝতে পেরে আমার কাছে ক্ষমা চেয়েছে। মার খেয়ে ব্যথায় শরীরটা টনটন করছে। বিছানা থেকে এক চুলো নড়তে পারছি না আমি। কিছুক্ষণ ধরে আমার ফোনটা একধারে বেজেই চলেছে। ফোনটা আনার চেষ্টা করলাম, কিন্তু বিছানা থেকে উঠতে পারছি না ব্যথায়। তবুও কিছুক্ষণ নিজের সাথে যুদ্ধ করে বিছানা থেকে উঠে গিয়ে ফোনটা নিতেই চমকে উঠলাম আমি। ফোনের স্ক্রিনে জল জল করছে আমার পরীর নাম। আজ সকালে ওর সাথে কথা হয়েছে। আমি কৌতূহল নিয়েই ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে নরম সুরে মানালি সালাম দিল। আমি সালামের জবাব দিয়েই বলতে লাগলাম, কি করছো?
আপনার কথা ভাবছি। কেমন আছে আপনার শরীর? ব্যথা কমেছে? কিসের ব্যথা কমবে? আমি তোমার কথা ঠিক বুঝতে পারছি না। আপনি সব বুঝতে পারেন, কিন্তু আমাকে কিছু বুঝতে দেন না। আপনি আমার কলেজের ঠিকানা কোথায় পেয়েছেন? বখাটে ছেলেদের মতন কেন আপনি আমার কলেজের সামনে এসে দাঁড়িয়ে থাকেন? আমি আপনার স্ত্রী। যদি আপনার দেখা করতে ইচ্ছেই হয়, আমার বাড়িতে এসে দেখা করুন। আমরা হালাল সম্পর্কে আবদ্ধ। আজকে ইফটিজিং এর দায়ে মিথ্যা মার খেয়েছেন। যদি মেয়েটা তখন না আসতো, তাহলে আমি ধরে নিতাম আপনি সত্যিই মেয়েদের ওড়না ধরে টানেন। কারণ এর আগের দিন রাস্তার মোড়ে আপনাকে সিগারেট খেতে দেখেছি। আমি শুনেছি মানুষের মনে কষ্ট থাকলে তারা নিকোটিনের ধোঁয়ার সাথে নিজের কষ্ট উড়িয়ে দেয়। বাবার কাছে যতদূর শুনেছি আপনি একজন স্টুডেন্ট। আপনার মনে কিসের কষ্ট? হ্যাঁ, কেন আপনি সিগারেট খান? মানালির কথায় আমি বেশ লজ্জা পেয়ে গেলাম। এখনো পর্যন্ত যে মেয়েটাকে আমি ভালোবাসার কথা বলে উঠতে পারলাম না, সেই মেয়েটাই আজকে আমাকে সিগারেট খাওয়া নিয়ে খোঁটা দিচ্ছে। আমি নিজের ইচ্ছায় কখনোই সিগারেট হাতে তুলিনি। বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার সময় ওরা আমাকে এক টান দিতে দিয়েছিল। আমাকে বলেছিল যারা সিগারেট খায় না তারা ছোট। সেই দিন থেকেই সিগারেট খাওয়া শুরু করলাম। এখন যদি আমার সেই বন্ধুগুলোকে সামনে পেতাম তাহলে মাটিতে পুঁতে ফেলতাম। আমি যখন রাগ প্রকাশ করছিলাম তখনই আমার পরি বলে উঠল, জীবন আপনার, আপনার জীবনের সিদ্ধান্ত নেওয়ার অধিকার আপনার আছে। তবে আপনার কাছে আমার একটা অনুরোধ, দয়া করে মহিলা কলেজের সামনে দাঁড়িয়ে থাকবেন না। যদি আপনার সাহস থাকে তাহলে হালালভাবে আমার সাথে দেখা করুন। দেখা করবে? বউ সাজিয়ে তোমাকে আমার বাড়িতে নিয়ে আসব। তখনই আমার ঘরে এসে উপস্থিত হয় আমার দুই বোন রুহি আর রুষা। দৈত্যের মতো আমার সামনে দাঁড়িয়ে ভুরু কুঁচকালো। রুষা কৌতূহল নিয়ে বলল, তলে তলে কাকে বউ সাজিয়ে বাড়িতে আনার কথা বলছিস? অফিসে যাওয়ার সময় তুই ছোট, আর প্রেম করে বউ বাড়িতে আনার সময় তুই বড়। কথাটা বাবা মায়ের কানে দিতে হবে দেখছি। খট করে ফোনের লাইনটা কেটে দিল মানালি। আমি চোখ পাকিয়ে রুষার দিকে তাকালাম। আমি বললাম, রাতে তোর ঘরের পাশ থেকে যাওয়ার সময় কথা শুনতে পাই, মাকে বলবো? মায়ের কাছে বলেও লাভ নেই, মা বিশ্বাস করবে না। কারণ তোর কাছে কোনো প্রমাণ নেই, কিন্তু আমার কাছে প্রমাণ আছে। তুই রুহিকে ব্যবহার করে মানালির থেকে ফোন নাম্বার এনেছিস। তুই যে মানালির কলেজের সামনে দাঁড়িয়েছিলিস বলে লোকে তোকে মেরেছে, সেই খবর আমার কানে এসে পৌঁছেছে। রুহি, এটা তুই ঠিক করলি না। তোকে আমি বিশ্বাস করেছিলাম। ওকে ধমকে লাভ নেই, তাড়াতাড়ি 5,000 টাকা বের কর। আর কালকে আমি তোর দুলা ভাইয়ের সাথে দেখা করতে যাব। কালকে সরকারি বন্ধ, তাই মা বাড়ি থেকে বের হতে দেবে না। তুই তোর বাইকে করে আমাকে পৌঁছে দিবি। হুমকি দিয়ে নিজের বয়ফ্রেন্ডের কাছে যেতে চাইছিস? হাতি গর্তে পড়লে চামচিকি তো লাথি মারে। আমারও সুযোগ আসবে একদিন। তারপরে আমি রুষাকে 5,000 টাকা দিলাম। পুনরায় ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে উঠে দেখি শরীরের ব্যথা গায়েব হয়ে গেছে। পোশাক পাল্টে ড্রয়িং রুমে নামতেই বাবা আমাকে একা পেয়ে ডাকলেন ঘরে। আমি নত হয়ে বাবার কাছে যেতেই বাবা বললেন, আমার বন্ধু শফিকের বাড়িতে তো তোমাকে যেতে হবে। আজকে যেহেতু তোমার ভার্সিটি বন্ধ আছে, তাই সকালের দিকে সেখানে চলে যাও। তারপরে বাবা আমাকে কিছু টাকা ধরিয়ে দিলেন। সপ্তাহখানিক আগে আমার শাশুড়ি গত হয়েছেন, তাই এই সময় আমার সেখানে থাকা জরুরি। মাঝে মাঝে তাদের খোঁজখবর নেওয়ার প্রয়োজন। আমি ফলের দোকান থেকে বিভিন্ন ধরনের ফল, মিষ্টি ও পান নিয়ে রওনা হলাম শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। আমার বিয়ের ব্যাপারটা কেউ জানে না, না হলে সবাইকে নিয়েই একসাথে শ্বশুরবাড়িতে যেতাম। অস্বস্তি নিয়ে বাড়ির কলিং বেলটা বাজাতেই কাজের মেয়েটা দরজা খুলে দিল। মানালির সাথে আমার বিয়ে যেহেতু এই বাড়িতেই সবাই জানে, তাই কাজের মেয়েটা আমাকে চিনতে পারলো। মাথায় হাত দিয়ে চিৎকার করে বলে উঠল, কে কোথায় আছো? তাড়াতাড়ি এসো, দেখে যাও কে এসেছে। জামাইবাবু এসেছে। আমি খানিক লজ্জা পেয়ে গেলাম। বাড়ির সবাই তখন নিচে নেমে এসেছে। কাজের মেয়েটার কথা শুনে মানালি দোতলায় দাঁড়িয়ে আমাকে দেখছে। আমার শ্বশুরমশাই শফিক সাহেবকে দেখে সালাম জানালাম। আগ্রহ নিয়ে বললাম, কেমন আছেন বাবা? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তুমি কেমন আছো? আমি ভালো আছি। এইগুলো কেন এনেছো? তোমাকে দেখে মনে হচ্ছে সম্পূর্ণ বাজারটা তুমি তুলে নিয়ে এসেছো। কি যে বলেন, আমি হচ্ছি এই বাড়ির জামাই, প্রথমবার এসেছি। আমার কাছে মনে হচ্ছে সেই হিসাবে আমি অনেক কম নিয়ে এসেছি। একা এসেছি তো, এ সম্পর্কে আমার ধারণা নেই। আপনার যদি খারাপ লাগে তাহলে আমাকে ক্ষমা করবেন। ভুল করলে ক্ষমা না, শুধরে দেওয়া দায়িত্ব আমার। রহিমা,
জামাইয়ের খাবার ব্যবস্থা কর। কাজের মেয়ে রহিমা আমার শ্বশুরের কথা শুনে রান্নাঘরের দিকে চলে গেলেন। আমি মাথা নিচু করে সেখানে বসেছিলাম। তখনই দুজন লোক বাড়ির ভিতরে প্রবেশ করে আমার শ্বশুরকে উদ্দেশ্য করে বলে, চায়না থেকে আপনার একজন ক্লায়েন্ট এসেছে, তিনি কোটি টাকার বস্ত্র চাইছেন। আপনি ছাড়া এত বড় একটা ডিল করার সাহস আমরা পাচ্ছি না। আপনি যদি ফ্রি থাকেন তাহলে আমাদের সাথে একবার চলুন। আপনার মনের অবস্থা আমরা বুঝতে পারছি, কিন্তু এই ডিলটা ফাইনাল না করলে আমাদের লসের সম্মুখীন হতে হবে। শ্বশুরমশাই আমার দিকে তাকালেন। তার সরল চাউনি দেখে বোঝা যাচ্ছে তিনি যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করছেন। আমার শাশুড়িমা গত হয়েছেন। জামাই আপ্যায়নের জন্য শ্বশুরমশাইকে থাকা খুবই গুরুত্বপূর্ণ, তাই যাওয়ার সাহস পাচ্ছে না। আমি হেসে বললাম, আমি আপনার জামাই, এই বাড়িতে আমার যাতায়াত লেগেই থাকবে, কিন্তু একবার চায়না ব্যবসায়ের মন ঘুরে গেলে তিনি আর ব্যবসা করতে চাইবেন না, তাই আপনি এখন ওনার সাথেই যান। দোয়া করি তুমি অনেক বড় হও, বাবার মতো হয়ে ওঠো। তাহলে আমি আসছি রহিমা, আমার জামাইয়ের আপ্যায়নের যাতে কোনো ত্রুটি না হয়। তারপরে আমার শ্বশুরমশাই ম্যানেজারের সাথে চলে গেলেন অফিসের উদ্দেশ্যে। কিছুক্ষণ পরেই টেবিলে ভর্তি করে ফেলা হলো জামাই আপ্যায়নের খাবার। এত খাবার দেখে আমি আরও অসুস্থ হয়ে পড়লাম। এক টুকরো আপেল নিয়ে খেতে খেতেই উকি দেওয়ার চেষ্টা করলাম দোতলায়। কাজের মেয়েটা রঙ্গ করে বলে উঠল, দুলাভাই কি আপাকে খুঁজছে? আপা দোতলায় দ্বিতীয় ঘরটাতে আছে, আপনি চাইলে যেতে পারেন। বাড়িতে আপনি আর আমি আছি, আমি কাউকে বলবো না। আমি সোফা থেকে উঠে কাজের মেয়েটার হাতে 1000 টাকার একটা নোট ধরিয়ে দিয়ে মানালির ঘরের দিকে এগিয়ে গেলাম। মানালি বালিশ সে মুখ গুজে শুয়ে আছে। আমি ঘরের ভিতরে প্রবেশ করে দরজাটা ভেজিয়ে দিতেই হ্যাত করে একটা শব্দ হলো দরজায়। মানালি তড়িঘড়ি করে পিছনে ফিরে আমাকে দেখেই উত্তেজিত হয়ে বলল, আপনি? হ্যাঁ আমি। কেন, তোমার ঘরে আমি আসতে পারি না? তেমন নয়, আসলে আপনি এই সময় আমার ঘরে এসেছেন, বাবা দেখলে আমি খুব লজ্জায় পড়ে যাব। বাবা বাড়িতে নেই, বাবা অফিসে গেছেন। সকালে ঘুম থেকে উঠে তোমার কথা মনে পড়লো। তোমাকে দেখার জন্যই লেডিস কলেজের সামনে দিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু হঠাৎ মনে পড়লো আজকে তো বন্ধের দিন। তার উপরে গতকালকে বলা তোমার কথাগুলো, সাহস থাকলে যেন হালালভাবে তোমার সাথে দেখা করি। তাই একদম পান সুপুরি মিষ্টি নিয়ে বউকে দেখতে চলে এলাম। ও, শুধু কি মুখ দেখলেই হবে? মুখ তো আমি দূর থেকে দাঁড়িয়েও দেখতে পারতাম। হালালভাবে তোমায় আরো কাছ থেকে দেখতে চাই, জানতে চাই, ভালোবাসতে চাই। প্লিজ আপনি এখান থেকে চলে যান, আমার লজ্জা করছে। হালালভাবে তো এখন দেখতে এসেছি, তাই লজ্জা পাচ্ছ কেন? বাঁকা হাসি দিয়ে আমি মানালির দিকে ক্রমশ এগিয়ে যেতে থাকলাম। মানালি ভয় পেয়ে পিছিয়ে যাবার চেষ্টা করছে। একসময় মানালি ঠেকে গেল দেয়ালের সাথে। দূরত্ব ঘুচিয়ে নেওয়ার চেষ্টা করতেই আমার ফোনটা বেজে উঠল। বিরক্ত হয়ে ফোনটা বের করতে দেখলাম আমার বোন রুষা কল করেছে। মানালি থেকে সরে এসে কলটা রিসিভ করতেই রুষা বলে উঠল, কোথায় আছিস তুই? গতকাল রাতে আমাকে কথা দিয়েছিলিস আমাকে পলকের কাছে নিয়ে যাবি, তুই কিন্তু নিজের শর্ত খেয়ানত করছিস। ইচ্ছে করছে ফোনটার ভিতরে ঢুকে আচ্ছা করে পিটাই। শুধু ছোট দেখেই কিছু মানলাম না। 5 মিনিট অপেক্ষা কর, আমি আসছি। কল রেখে মানালিকে ছোট্ট করে বাই বলে শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে এলাম। বাইক নিয়ে এসেছিলাম, তাই বাড়িতে যেতে আমার কোনো সমস্যা হলো না। রুষাকে বাড়ি থেকে নিয়ে বেরিয়ে গেলাম। কাঙ্ক্ষিত স্থানে রুষাকে নামিয়ে দিয়ে আমি আশেপাশে ঘোরাঘুরি করতে লাগলাম। এভাবে পেরিয়ে গেল ঘন্টা 2। সময় কাটতে আমি পুনরায় মানালির নাম্বারে কল দিলাম। দীর্ঘক্ষণ মানালির সাথে কথা বলে রুষাকে নিয়ে বাড়ির দিকে রওনা হলাম। বাইক চালিয়ে যাওয়ার সময় হঠাৎ করেই মানালির সাথে দেখা হয়ে গেল। আমাকে দেখে মানালি ছলছল চোখে রাগে গজগজ করতে করতে হাঁটছে। বাইক রানিং করে মানালির দিকে যাওয়ার চেষ্টা করতেই মানালি সরু একটা গলির ভিতরে প্রবেশ করলো। আমিও সেই দিকেই যাওয়ার চেষ্টা করলে রুষা রেগে বলে, এদিকে কোথায় যাচ্ছিস? আমি আর এখন তোর সাথে যেতে পারবো না, এখান থেকে হেঁটে যা। এই দুপুরের সময় এখানে থেকে হেঁটে যাওয়া সম্ভব? রাস্তাঘাটে একটা রিক্সাও নেই, তুই আমাকে দিয়ে আয়। রুষাকে আমি বাড়ির দিকে নামিয়ে দিলাম। ওকে বাড়ির সামনে নামিয়ে দিয়েই পুনরায় আমি চলে এলাম মানালির বাড়ির দিকে। হাই স্পিডে বাইক চালানোর কারণে মানালিকে রাস্তায় দেখতে পারলাম। মানালির সামনে বাইক থামিয়ে ওর পথ আটকে দিয়ে বললাম, কোথা থেকে ফিরছো? সেটা আমি আপনাকে কেন বলতে যাব? আপনি কোথা থেকে এখানে এসেছেন আমি কি একবারও আপনাকে জিজ্ঞাসা করেছি? মানালি, তোমার মন খারাপ? আমার সাথে এভাবে কেন কথা বলছো? এতক্ষণ আপনি যার সাথে ছিলেন এখন তার কাছেই যান।
আমাকে আধিক্যতা দেখাতে হবে না। এখন আমি বুঝতে পারছি কেন সকালবেলা আপনি ওভাবে হন্তদন্ত হয়ে বেরিয়ে গেলেন। আজকালকার ছেলেদের চরিত্র ভালো না, বউ ও প্রেমিকাকে একসাথে সামলায়। আমি বাইক থেকে নেমে মানালির হাত ধরে বোঝানোর চেষ্টা করলাম। তুমি কি বলছো? আমি কিছু বুঝতে পারছি না মানালি। দয়া করে বুঝেও না বোঝার ভান করবেন না। এতক্ষণ যে মেয়েটাকে নিয়ে ঘুরছিলেন তাকে ছেড়ে আমার কাছে কেন এলেন? কথাটা বলে মানালি রাগ দেখিয়ে সেখান থেকে বাড়ির দিকে রওনা হলো। 2 2 4 3 3 6 মেলানোর আগেই মানালি বাড়ির ভিতরে ঢুকে গেল। এতক্ষণে বুঝতে পারলাম মানালি কেন রেগে আছে। যে মেয়েটা আমাকে না দেখে না চিনে কেবল বিয়ের বন্ধনে আবদ্ধ হয়ে আমাকে এত ভালোবেসেছে, সে নিঃসন্দেহে কোনো মেয়ের সাথে আমাকে সহ্য করতে পারছে না। তখনই আমার রাগ বাড়িয়ে দিতে সেখানে এসে উপস্থিত হলো মিহি। ওকে দেখে রেগে আমি তো পুনরায় বাইক চালানোর চেষ্টা করতেই মিহি আমার হাত ধরে বলে, এই মেয়েটার জন্য তুমি আমার সাথে ব্রেকআপ করেছো? এই মেয়েটার ভিতরে এমন কি আছে যা আমার ভিতর নেই? মিহি, আমার পথ ছাড়ো। রোহান, আমি তোমাকে ভালোবাসি, তাই তোমাকে আমি এত সহজে ছেড়ে দিতে পারবো না। কয়েকদিন ধরে লক্ষ্য করে দেখেছি তুমি এই মেয়েটার পেছনে ঘুরছো। তুমি একবার ভালো করে আমার দিকে তাকিয়ে দেখো, ওই খ্যাত মেয়েটার চেয়েও আমি অনেক সুন্দরী। ও খ্যাত না, ও ন্যাচারাল বিউটি। আর তুমি হচ্ছে ময়দা সুন্দরী। এতদিন আমি তোমার পিছনে ঘুরেছি, এখন আমি ন্যাচারাল সুন্দরীর ভিতরে হারিয়ে গেছি। তাই কৃত্রিম সুন্দর আমি পছন্দ করছি না। তোমার সাথে আমার ব্রেকআপ। ফার্দার তুমি আমার লাইফে ঢুকবে না। এ হয় এই মেয়েটা তোমার, যার জন্য তুমি আমাকে এভাবে অপমান করছো? সেটা তোমার না জানলেও চলবে। আপাতত আমার পথ ছাড়ো। তারপরে আমি মিহিকে সেখান থেকে সরিয়ে বাইকে উঠে বাইরের দিকে যাত্রা শুরু করলাম। আমি চাই না মিহি আমার জীবনে ফিরে আসুক। মানালিকে নিয়ে আমি যথেষ্টই সুখী আছি। সারাদিন মানালিকে অসংখ্য কল করলাম, কিন্তু আমার কল কোনো রূপে মানালি গ্রহণ করলো না। তাই বাধ্য হয়ে গোলাপের গুচ্ছ নিয়ে দাঁড়িয়ে আছি মানালির কলেজের সামনে। সেদিনে বিনা কারণে মার খাওয়ার জন্য আশেপাশের দোকানদার ও পরিচিত লোকেরা আমাকে চিনে ফেলেছে। প্রচণ্ড লজ্জা লাগলেও মানালির জন্য অপেক্ষা করতে থাকলাম। তখনই কাকতালীয়ভাবে সেখানে উপস্থিত হলো মিহি। আমার হাত থেকে গোলাপের গুচ্ছটা কেড়ে নিয়ে হুমকি স্বরূপ বলে, আমার সাথে ব্রেকআপ করে এই গোলাপ দিয়ে নতুন প্রেম পাতানোর চেষ্টা করছো? আজ আমিও তোমার সাথে এখানে দাঁড়িয়ে থাকবো। তোমার হবু গার্লফ্রেন্ডকে বলবো তোমার সাথে আমার সম্পর্ক আছে। জাস্ট শাট আপ মিহি। তোমাকে আমি আমার আশেপাশে কিংবা মানালির আশেপাশে দেখতেও চাই না। ফুলটা আমার হাতে দিয়ে নিজের কাজে যাও। কথাটা বলে জোর করে ওর হাত থেকে ফুলটা কেড়ে নিলাম। মিহি আমার হাত ধরে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, তুমি কেন আমার সাথে এমন করছো? আমি তোমাকে প্রচন্ড ভালোবাসি রোহন, তুমি এমন করো না। তোমাকে একবার আমি বলে দিয়েছি না ব্রেকআপ। তোমাকে আমি ফেলে দিয়েছি। তোমাকে আমি আর গ্রহণ করতে চাই না। এরই মধ্যে কখন যে কলেজ ছুটি হয়ে গেছে আমি খেয়াল করিনি। এলোমেলো ভাবে শিক্ষার্থীরা কলেজের ভিতর থেকে বের হচ্ছে। হঠাৎ করেই আমার চোখটা আটকে গেল মানালির দিকে। রাস্তার ওপাশে দাঁড়িয়ে আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। এমনিতেই আমি মানালির রাগ ভাঙাতে পারছি না, এখন তো অগ্নি মূর্তি ধারণ করেছে। আমি মানালিকে বেশ কয়েকবার ডাকলাম, কিন্তু রিক্সার হর্নের কারণে মানালি আমার কথাটা শুনতে পারল না। বিনিময়ে মানালি গলির ভিতর দিয়ে এগিয়ে গেল। মিহিকে আমি একটা জোরে ধাক্কা দিয়ে রেগে বললাম, তোমাকে আমি অনেক সহ্য করেছি, দয়া করে তুমি আমার ধৈর্যের পরীক্ষা নিও না। আমার ধৈর্য ভেঙে গেলে তোমার সাথে কি হবে কোনো ধারণা নেই। তারপরে গোলাপ নিয়ে ছুটতে ছুটতে মানালির পিছনে গেলাম। রাগের কারণে মানালি তার বন্ধুদের রাস্তায় একা ফেলেই চলে এসেছে। আমি পিছন থেকে মানালির হাত ধরে করুণ গলায় বললাম, আমাকে এভাবে ইগনোর করছো কেন মানালি? বিষয়টা বলার জন্য আমাকে একটু সময় তো দেবে। আমি আপনাকে কোনো সময় দেব না। কয়টা গার্লফ্রেন্ড আপনার? কাল একজনকে আপনার বাইকে দেখলাম, আজকে আরেকজনকে ফুল দিতে দেখলাম। আমার সামনে মেয়েটার হাত ধরে কথা বলছেন, আবার আমাকে পরি বলেও ডাকছেন। তুমি ভুল ভাবছো মানালি। গতকালকে তুমি যাকে আমার বাইকে দেখেছিলে সে হচ্ছে তোমার ননদ রুষা, আমার বড় বোন। বাড়িতে তোমার আর আমার বিয়ের কথাটা কেউ জানে না। সেদিন রাতে তোমার সাথে যখন কথা বলছিলাম তখন ও সব শুনতে পায়। আমাকে হুমকি দিয়েছে বাইকে করে ওকে বয়ফ্রেন্ডের কাছে পৌঁছে দিতে হবে, না হলে বাড়িতে জানিয়ে দেবে।
এবার একটু নরম হলো মানালি। যথেষ্ট স্মার্ট হয়ে বলে, যে মেয়েটা আপনার হাত ধরে কথা বলছিল একটু আগে, সে কে? তুমি আমার বর্তমান ও ভবিষ্যৎ। তোমার কাছে আমি মিথ্যে কথা বলবো না। ওর নাম মিহি। আমরা 3 বছর রিলেশনশিপে ছিলাম। আমি ওর সাথে কয়েকদিন আগেই ব্রেকআপ করেছি। ও ব্রেকআপ মানতে না পেরে বারবার আমার কাছে ছুটে আসছে। আজকেও এসেছিল। ফুল দিয়ে ব্রেকআপ করতে হবে? কোথায় লেখা আছে? ওর সাথে ব্রেকআপ হয়েছে আমার অনেক আগেই। ফুল আমি ওর জন্য কেন আনবো? তুমি প্রচন্ড রেগে আছো, তাই আমি তোমার রাগ ভাঙাতেই ফুল নিয়ে এসেছিলাম। তুমি কি একবারও দেখেছো আমি ওকে ফুল দিয়েছি? ও নিজেই আমার থেকে ফুল কেড়ে নিয়েছিল, আমি তা নিয়ে এসেছি। আপনি সত্যি কথা বলছেন তো? আরে বাবা, আমার পরীর কাছে আমি মিথ্যে বলতে পারি? তোমার সাথে যেদিন আমার সম্পর্ক তৈরি হয়েছে সেদিন ওর সাথে আমি সম্পর্ক শেষ করে দিয়েছি। ওকে, এবারের মতন ক্ষমা করে দিলাম। ভবিষ্যতে আর কোনো মেয়ের দিকে তাকাবেন না, সিগারেটও কিন্তু খাবেন না। যথাজ্ঞা মহারানী। নাও গোলাপগুলো ধরো। এই ফুলগুলো ওই মেয়েটা ধরেছে, এই ফুল আর আমি নেব না। ঠিক আছে, পরের বার যখন তোমার সাথে আমি দেখা করব আমি ফুল কিনে নিয়ে আসব। মহারানীর রাগ ভেঙেছে, এতে আমি খুশি। এখন তাহলে বাড়ি যাই। এলাকার কেউ জানে না তোমার আমার বিয়ের কথা। তোমাকে তারা খারাপ মেয়ে ভাববে। আমার কথা মেনে বই খাতা নিয়ে মানালি বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। চোখের আড়ালে যাওয়ার আগে পর্যন্ত আমি মানালির দিকে তৃষ্ণার্ত দৃষ্টিতে তাকিয়ে থাকলাম। তারপরে বাড়ির দিকে চলে এলাম। বাড়ির ভিতরে ঢুকে আমি অপরিচিত একটা কণ্ঠস্বর শুনতে পেলাম। ভিতরে প্রবেশ করতে দেখলাম রুষা এবং একটা ছেলে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। সোফায় বসে আছে আরো 2 জন অতিথি। আমি কিছু বুঝতে না পেরে ভিতরে গিয়ে সালাম দিলাম। বাবা তখন আমাকে দেখিয়ে লোকটাকে উদ্দেশ্য করে বলল, এ হচ্ছে আমার একমাত্র ছেলে রোহান, এখনো পড়াশোনা করছে। ভালো বিআই মশাই, তাহলে আজ আমরা উঠি। যেহেতু বিয়ের কথা পাকাপোক্ত হয়েছে, এবার থেকে আমাদের আসা যাওয়া লেগেই থাকবে। আচ্ছা বিআই, চলুন আপনাদের এগিয়ে দিয়ে আসি। তারপরে বাবা মা 3 জনেই এগিয়ে দিতে বাইরে এলো। আমার শ্বশুরকে আমি খুব ভালো করেই চিনি, তাহলে বাবা কেন এই লোকটাকে বিআই মশাই বলছে? আমি রুষাকে গোপনে জিজ্ঞাসা করলাম, বাবা কাকে বিআই মশাই বলছে? ব্যাপারটা কি, খুলে বল। একটুর জন্য বেঁচে গেছি, ভাগ্যিস বাবার পরিচিত। গতকাল আমাকে আর পলককে একসাথে দেখে ফেলেছে ওর বাবা। সারা দিন পলককে জেরা করে আজকে ঠিকানা আদায় করতে পেরেছে। সরাসরি আমার নামে বিচার দিতে বাড়িতে চলে এসেছে। আপাতত বাবার পরিচিত বন্ধু, তাই আমাদের ভালোবাসা মেনে নিয়ে আগামী শুক্রবার বিয়ের দিন ধার্য করেছে। এত কিছু হয়ে গেল অথচ আমি কিছু জানলাম না। একবার অন্তত তো আমাকে ফোন করে বলতে পারতিস। আমাকে আর পলককে আসামির মতো দাঁড় করিয়ে রেখেছিল। প্রেম করেছে না, আমরা মস্ত বড় এক অন্যায় করে ফেলেছি। তোকে ফোন করার মতো কোনো সময় বা ফোন আমার কাছে ছিল না। দোয়া করি আপু, তুই আর মিরাজ সুখে থাক। তোদের ভবিষ্যৎ জীবনের জন্য আমার শুভকামনা রইল। রুষা ও মিরাজের বিয়ের যেহেতু বেশি দেরি নেই, তাই এখন থেকেই বিয়ের শপিং সহ যাবতীয় কাজ শুরু হয়ে গেল। আমার ওপরে এসে দায়িত্ব পড়লো বিয়ের কার্ড ছাপানো থেকে শুরু করে বাড়িতে পৌঁছে দেওয়া। বাবার দেওয়া দায়িত্ব পালন করে আমি সমস্ত বাড়িতে কার্ড পৌঁছে দিতে লাগলাম। সবার শেষে আমি চলে গেলাম আমার শ্বশুর বাড়িতে। বরাবরের মতোই আজকেও আমি পান মিষ্টি নিয়ে এসেছি। শ্বশুরমশাই আমাকে দেখে প্রচন্ড খুশি হয়ে বললেন, বিয়াই আমাকে বলেছে তুমি আজকে আসবে। বিয়ের শুরু থেকেই আমাকে জানিয়েছে। কষ্ট করে কার্ড নিয়ে আসার কোনো প্রয়োজন ছিল না। তবুও বিয়ের কার্ড আপনার হাতে দেওয়া আমার দায়িত্ব, নিন। তারপরে আমি বিয়ের কার্ড দিলাম শ্বশুরমশাইয়ের কাছে। তিনি কার্ডটি মনোযোগ সহকারে দেখছেন। সেদিনের মতোই আজও রহিমা আমার জন্য বিভিন্ন ধরনের খাবারের আয়োজন করেছে। আমি নুডলস খেতে খেতে আর চোখে দোতলায় উঁকি মারলাম। রহিমা পিছন থেকে আমার কানের কাছে এসে পিস পিস করে বলে, ওদিকে উঁকি ঝুঁকি দিয়ে লাভ নেই, আপা বাড়িতে নেই। কোথায় গেছে? শুনেছি আপার এক বান্ধবীর বাড়িতে গেছে, কিছু ইম্পর্টেন্ট নোট কালেক্ট করতে গেছে। তুমি কেন গেলে না? এত রাতে একা ছাড়া ঠিক হয়নি। আমি যেতে চেয়েছিলাম, সাহেব আমাকে যেতে দেয়নি। আপনি আসবেন, আমি চলে গেলে আপনাকে আপ্যায়ন করবে কে? আচ্ছা, মানালি বাড়িতে ফিরলে আমার কথা বলো। আর আমার বোনের বিয়েতে তোমাদের দাওয়াত দিলাম, মানালি ও বাবার সাথে যেও। বাবা, তাহলে আমি উঠি। এখনো কয়েকটা কার্ড আছে, আজকের ভিতরে সেগুলো দিয়ে আসতে হবে। বোনের বিয়ে, ভাইয়ের তো দায়িত্ব থাকবেই, সাবধানে যেও। আমি সালাম দিয়ে বাড়ি থেকে বের হয়ে আসলাম। বাইক নিয়ে সরু গলি দিয়ে যাচ্ছিলাম।
ল্যাম্পপোস্টের আলোর নিচে টর্চ জ্বালিয়ে এক কাপেল সেই গলি দিয়ে হেঁটে আসছিল। আমি তাচ্ছিল্য করে বাইক নিয়ে সামনের দিকেই এগিয়ে গেলাম। মুখোমুখি যেতেই দেখতে পারলাম মানালিকে। ছেলেটির হাত ধরে মানালি হাঁটছে। মুহূর্তেই আমার রাগ সপ্তম আকাশে পৌঁছে গেল। এক মুহূর্তে যেন মনে হচ্ছে পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। কেউ মানালিকে স্পর্শ করবে সেটা আমি সহ্য করতে পারছি না। বাইক থেকে নেমে ওদের মুখোমুখি হয়ে ছেলেটির মুখে দিলাম একটা ঘুষি। কিছু বুঝে ওঠার আগেই ইচ্ছে মতো মারতে শুরু করলাম। মারতে মারতে বলতে থাকলাম, এত বড় সাহস তোর! তুই আমার মানালির হাত ধরে আসছিস, আজ তোকে আমি মেরেই ফেলবো। আরে আমাকে মারছেন কেন? আমি আবার কি করলাম? একের পর এক আঘাত করতে থাকলাম ছেলেটাকে। হঠাৎ মানালি ধাক্কা দিয়ে আমাকে সরিয়ে দিল। মানালির দিকে রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে আবারও মারতে থাকলাম। মানালি এবার আমার গালে ধারাম করে একটা চড় বসিয়ে দিল আর বলল, এটা কোন ধরনের অসভ্যতা? কেন আপনি ওকে মারছেন? কোনো কিছু না জেনে কারোর গায়ে হাত দেওয়ার অভ্যেস আছে নাকি আপনার? তোমার কষ্ট লাগছে? কষ্ট লাগারই কথা। পড়ার নাম করে বাড়ি থেকে বের হয়ে এই ছেলেটার হাত ধরে রাস্তা রাস্তায় হাঁটছো। নিজের চোখে যদি আমি আজকে তোমাদের দুজনকে একসাথে না দেখতাম তাহলে বোধহয় আমি রহিমার কথাই বিশ্বাস করে নিতাম। সেদিন ফোনে এত বড় বড় কথা বলছিলে, তুমি নাকি আমাকে প্রচণ্ড ভালোবাসো। আমি ভেবেছিলাম তুমি খুব ভালো একটা মেয়ে, কিন্তু আজকে তোমার আসল রূপটা আমি দেখে ফেলেছি। দিনের বেলায় তুমি ধার্মিক আর রাতের বেলায় পরপুরুষের সাথে। বাক্য শেষ করার আগেই মানালি আরও একবার আমার গালে চড় বসিয়ে দিল। আমার শার্টের কলার ধরে রাগান্বিত গলায় বলে, বেশ করেছি, যা করেছি বেশ করেছি। আপনি যখন রাস্তায় মেয়েদের হাত ধরেন তখন আমার কেমন লাগে? এখন নিশ্চয়ই বুঝতে পারছেন ওই মেয়েটা যখন আপনার হাত ধরেছিল তখন আমার কতটা কষ্ট হয়েছিল। আপনি যেটা করেন সেটা ঠিক, অন্যরা করলেই ভুল। তার মানে এখন তুমি ওই ছেলেটার হাত ধরে তার শোধ নিলে? তোমাকে আমি ভালো মেয়ে ভাবছিলাম। ভেবেছিলাম তুমি অন্য 4-5টা মেয়ের থেকে আলাদা। ওদের সাথে আমার সম্পর্ক ছিল বিয়ের আগে, আর তুমি বিয়ের পরেও পরপুরুষের সাথে সম্পর্ক রাখছো। তুমি পরকীয়া করছো। এইসব তুমি করতে পারো, কিন্তু আমি না। এসব তোমার অভ্যেস। ও, আমার অভ্যাস? আমাকে দেখে তোমার কি মনে হয় আমি ছোটবেলা থেকে এমন নাইলোভী ছিলাম? কলেজে গণ্ডি পেরিয়ে যখন আমি ভার্সিটিতে ভর্তি হয়েছি তখন আমি সাধারণ একটা ছেলে ছিলাম। ভার্সিটির একটা মেয়েকে আমার খুব ভালো লাগতো। মেয়েটার নাম প্রিয়াঙ্কা। সে যথেষ্ট স্মার্ট ও বড়লোকের মেয়ে। আমি বেশ কয়েকবার ভালোবাসার প্রপোজাল দিয়েছিলাম। আমি খ্যাত বলে আমাকে ভালোবাসতে চাইনি। ভরা ক্যাম্পাসের মাঝখানে আমাকে অপমান করেছে, আমার গায়ে পানি দিয়েছে, আমার চোখে চশমা ভেঙে ফেলেছে। আমার সাথে নাকি ওর মতো স্মার্ট একটা মেয়েকে মানায় না। সেই দিন থেকেই আমি নিজেকে পাল্টে ফেললাম। আমি সেদিন নিজের কাছে প্রতিজ্ঞা করলাম, যতগুলো সুন্দরী মেয়ে আমার নজরে পড়বে তাদের সবাইকেই আমি আমার রূপ দেখিয়ে গার্লফ্রেন্ড বানাবো। আবার কিছুদিন পর তাদেরকে ছেড়ে দেব। আমি ওদের বোঝাবো রূপ নয়, মানুষের ভালোবাসাটাই আসল। আমি অসংখ্য প্রেম করেছি, আর আমার প্রেম করার পেছনে তোমাদের মতো নারীরা দায়ী। সব নারীরাই এক। মানালি, তোমাকে দেখার পরে আমি সত্যিকারের ভালোবাসা খুঁজে পেয়েছিলাম। তাই আমি আবার সাধারণ একটা ছেলে হয়ে তোমার সাথে বাকি জীবনটা কাটাতে চেয়েছিলাম। কিন্তু তুমি আমার ভালোবাসাটা না দেখেই আমার অতীত নিয়ে পড়ে আছো। একটা মেয়ে যদি আমার হাত ধরে সেখানে আমার কিসের দোষ? কিন্তু এই ছেলেটা প্রথম থেকেই তোমার হাত ধরেছে, তুমিও তাতে সায় দিয়েছো। আমার সাথে যদি তুমি বৈবাহিক সম্পর্ক রাখতে না চাও তাহলে আমাকে ডিভোর্সের সিদ্ধান্ত নেব। নীরব, তুমি আমাকে ভুল ভাবছো। এখানে তেমন কিছুই হয়নি। আসলে আমি বলতে চাইছিলাম। মানালির কথা না শুনে বাইক নিয়ে বাড়ির দিকে চলে যাই। নিশ্চয় ছেলেটা তার প্রিয় কেউ ছিল, না হলে মানালি আমার গায়ে হাত তুলতো না। সামান্য একটা ছেলের জন্য ও তার স্বামীর গায়ে হাত দিয়েছে। একজন পুরুষ হিসেবে আমার পক্ষে এটা মেনে নেওয়া অসম্ভব। আমি যদি ওর জন্য অতীত ভুলে বর্তমান নিয়ে ভাবতে পারি, ও কেন পারবে না? আমার ফোন বাজলো। ফোনে দেখলাম মানালি কল করেছে। প্রচণ্ড রেগে আমি কলটাকে রিসিভ করলাম না। একভাবে মানালি কল করে যাচ্ছে। আমি বিরক্ত হয়ে ফোনটাকে বন্ধ করে দিলাম আর ফোন খুললাম না। দেখতে দেখতে শুক্রবার চলে এলো। রুষার বিয়ের ব্যস্ততার কারণে মানালির কথা আমার মাথা থেকে বের হয়ে গেছে। ঘরের কাজ করছিলাম, এমন সময়
বাইরে থেকে শোনা গেল যে বর এসে বলে লোকেরা চিৎকার চেঁচামেচি করছে। অতিথি আপ্যায়ন করার জন্যই আমি বাইরে বের হতেই দেখলাম মানালি দাঁড়িয়ে আছে। সাদা শাড়িতে আমার মানালিকে শুভ্র পরীর মতো লাগছে। ধীরে ধীরে ওর রূপে মুগ্ধ হয়ে যাচ্ছি আমি। কিন্তু সেই দিনের অপমানের কথা মনে পড়তেই পাশ কাটিয়ে আমি যাবার চেষ্টা করলে আমার হাত ধরে ফেললো। আমি অন্যদিকে তাকিয়ে বললাম, হাত ছাড়ো। আপনার সাথে আমার কিছু কথা আছে। আপনি সেদিন আমাকে ভুল বুঝেছেন। রাস্তায় সবার সামনে তুমি আমাকে মেরে আমার ভুল শুধরে দিয়েছ। এখন আর আমি সকলের সামনে বোনের বিয়েতে অসম্মানিত হতে পারবো না। সৌরভের সাথে আমার সম্পর্কটা আপনি ঠিক জানেন না। সেদিন আমি আপনাকে মারতে বাধ্য হয়েছিলাম। একবার যদি আপনি আমার কথা শোনেন তাহলে আপনার ভুলটা ভেঙে যাবে। বলো তবে। মানালি কিছু বলতে যাবে তখনই সেখানে উপস্থিত হয় সেই ছেলেটি। আমার বোনের বিয়ের অনুষ্ঠানে ছেলেটিকে দেখে আমি প্রচণ্ড রেগে গেলাম। মান সম্মানের দিক বিবেচনা করে যথেষ্ট চুপ থাকার চেষ্টা করে মানালির হাত ছাড়িয়ে নিলাম। তারপরে স্টেজের দিকে গেলাম। ইতিমধ্যেই আমার বোনের বিয়ে পড়ানোর কাজ শেষ। এবার সাক্ষী হিসাবে সই করার পালা। আমি আগ্রহ নিয়ে আমার বোনের বিয়েতে সই করলাম। সম্পূর্ণ সময় মানালির পাশে ছিল সৌরভ নামের ছেলেটি। রাগের মাথায় আমি ফোন বের করে কল করলাম আমার সমস্ত এক্স গার্লফ্রেন্ডের। মাত্র 10 জনকে কল করলাম। জরুরি ভিত্তিতে আমার বাড়িতে আসতে বললাম। যেহেতু ওরা এখনো আমাকে মনে মনে পছন্দ করে তাই আমার কথায় রাজি হলো। আধ ঘন্টার মাঝেই পৌঁছে গেল বিয়ের আসরে। মানালিকে দেখিয়ে দেখিয়ে আমি আমার এক্স গার্লফ্রেন্ডের সাথে কথা বলছি, মাঝে মাঝে ওদের স্পর্শ করছি। মানালি মাঝে মাঝে রেগে আমার দিকে তাকাচ্ছে। আমি সেদিকে পাত্তা না দিয়ে ওদের সাথে কথা বলছি। বিয়ের কাজ শেষ হতেই শুরু হলো খাবার পর্ব। আমি তখন আমার বান্ধবীদের সাথে কথা বলছিলাম। বাবা আমাকে ডেকে বলল, রোহান, মানালি ও ওর বাবাকে খেতে নিয়ে যা। ওদের সাথে সৌরভ নামের আরো একটি ছেলে এসেছে, ওর যত্নে কোনো কমতি যেন না হয়। খাওয়া দাওয়া শেষে ওদেরকে বাড়িতে পৌঁছে দিও। বাবা, আমার পক্ষে তাদের আপ্যায়ন করা সম্ভব নয়। আমার বান্ধবীরা এসেছে, ওদের আপ্যায়ন করে আগে বিদায় দিয়ে নেই। তুমি ভুলে যাচ্ছ ওরা তোমার শ্বশুরবাড়ির লোকজন। আমি যদি এখন আলাদাভাবে ওনাদের যত্ন নিতে চাই, বিষয়টা দৃষ্টিকটু দেখাবে, কেউ কেউ সন্দেহ করবে। তুমি নিশ্চয়ই চাও না কেউ আমাদের বিয়ের ব্যাপারটা জানুক। ঠিক আছে, তোমার যা ইচ্ছা তাই করো। বাবা আর কিছু বললেন না। আমি আমার বান্ধবীদের নিয়ে চলে গেলাম খাবার টেবিলে। নিজের হাতে 10 জনকে খাবার পরিবেশন করে দিচ্ছি। আমি আর চোখে তাকিয়ে দেখলাম মানালিরা আমার পাশের টেবিলেই বসেছে। আমি খাবার নিয়ে আসার পাশাপাশি আমার এক্স গার্লফ্রেন্ড সোফিয়াকে খাইয়েও দিচ্ছিলাম। মানালির দেখে রেগে আগুনে খাবার টেবিল ছেড়ে হনহন করে বেরিয়ে গেল। আমি হেসে বান্ধবীদেরকে বাই বলে আমার শ্বশুরকে আপ্যায়ন করতে লাগলাম। গতকাল রাতে রুষাকে বিদায় দিয়েছি। তখন অনেক রাত হয়ে গেছিল। দেরিতে ঘুমানোর কারণে দেরি করে ঘুম ভাঙলো। বিছানা ছেড়ে ফ্রেশ হয়ে নিচে নামবো, তখনই আমার ঘরে এসে উপস্থিত হয় রুহি। দুহাত বুকে গুঁজে সন্দেহজনক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলে, গতকালকের ব্যাপারটা আমি ঠিক বুঝতে পারছি না ভাইয়া। তুই মানালির সাথে প্রেম করছিস এটা আমি জানি। গতকালকে মানালির উপস্থিতি থাকার পরেও তুই 10 জন গার্লফ্রেন্ডকে নিয়ে বাড়িতে হাঙ্গামা শুরু করে দিলে। অন্যদিকে মানালিকে দেখতে পারলাম একটা ছেলের সাথে হেসে হেসে সে কথা বলছে। ওর এই ছোট্ট মাথায় ওইসব ঢুকবে না, সামনে থেকে সর, আমার কাজ আছে। তোর সাথে আমার জরুরি কথা আছে। গতকাল রাতে বাবা তোকে বিয়ের কথা কি বলেছে? শফিক সাহেব কবে থেকে তোর শ্বশুর হলো? আমি মাঝে মাঝে লক্ষ্য করছি তুই আঙ্কেলকে বাবা বলে ডাকছিস। এমনকি বাবা নিজে বলেছে ওরা তোর শ্বশুর বাড়ির লোক। ভাইয়া তুই সত্যি কথা বল। আমি বুঝতে পারলাম রুহি গতকাল রাতে আমাদের কথা শুনে ফেলেছে। তাই আমি রুহিকে বললাম, একটা শর্তে আমি তোকে সবটা বলতে পারি, তুই কাউকে বলতে পারবি না। ঠিক আছে বল। আমি আর মানালি স্বামী স্ত্রী। মাসখানেক আগে আমাদের ঘরোয়াভাবে বিয়ে হয়েছে। হ্যাঁ, কি বলছিস? বিয়ে হয়েছে মানে কি? কবে, কিভাবে, কেন? প্রথমে যেদিন অফিসের নাম করে বাবা আমাকে অফিসে নিয়ে গেছিল সেই দিন আমরা অফিসে না গিয়ে মানালিদের বাড়িতে গেছিলাম। বাবা শ্বশুরমশাই একে অপরকে কথা দিয়েছিল আমাদের বিয়ে দেবে।
আমার শাশুড়ি হঠাৎ করেই মারা যাওয়ার পরেই শ্বশুরমশাই চিন্তিত হয়ে পড়ে এবং আমাদের বিয়ের জন্য জোর করতে থাকে। মানালির জন্য একা তিনি বেঁচে আছেন। মেয়ের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হয়ে গেছিলেন। যেহেতু আমার সাথে মানালির বিয়ে ছোটবেলা থেকে ঠিক হয়েছিল, তাই জোরাজুরিতে বাবা জোর করেই আমাদের বিয়ে দিয়ে দেন। আমি তাকে শর্ত দিয়েছিলাম, রুষা আপু ও তোর বিয়ের পরেই মানালিকে আনুষ্ঠানিকভাবে ঘরে তোলা হবে। এর আগে কেউ আমাদের বিয়ের ব্যাপারটা জানবে না। আমি মাঝে মাঝে মানালিদের বাড়িতে গিয়ে দেখা করে আসি। বিয়ের ব্যাপারে কেউ জানে না, মাকেও বলিনি। আসলে তখন ভেবেছিলাম কয়েক মাস পরেই মানালিকে ডিভোর্স দেব, কিন্তু এখন পবিত্র সম্পর্কে আবদ্ধ হয়ে মানালিকে ছাড়ার কথা আমি স্বপ্নেও ভাবতে পারি না। মানালি আমার ভাবি? তাহলে তোর মনের ভিতরে কি নিয়ে সমস্যা হচ্ছে? মানালি ভাবি তো অনেক সুন্দর, অনেক ভালো। সেদিন রুষা আপুর বিয়ের কার্ড মানালিদের বাড়িতে দিতে গেছিলাম। সেখানে গিয়ে শুনি মানালি নোট নিতে ওর বান্ধবীদের বাড়িতে গেছে, কিন্তু রাস্তায় ফেরার সময় দেখতে পাই সৌরভ নামের ওই ছেলেটি সাথেই মানালি হাত ধরে হাঁটছিল। আমি নিজেকে সংযত করতে না পেরে ছেলেটিকে মেরেছিলাম। এর জন্য মানালি রাস্তায় আমাকে অপমান করে চড় মেরেছে। সেই ছেলেটাকে সঙ্গে নিয়ে এসেছিল আমাদের বাড়িতে, তাই প্রচণ্ড জেলাস থেকেই আমি আমার এক্স গার্লফ্রেন্ডকে এখানে নিয়ে এসেছি। সম্পর্কর মাঝে তৃতীয় ব্যক্তি আনতে নেই ভাইয়া। চল আমরা মানালি ভাবিদের বাড়িতে যাই, তুই ভাবির সাথে সবটা ঠিক করে নিবি, আর আমি বলবো গতকাল ব্যস্ততার কারণে অতিথিয়তা করতে না পারার জন্য বাবা আমাদেরকে পাঠিয়েছে, ঠিক আছে? রুহির কথাটা ভেবে দেখলাম, ও তো মন্দ কিছু বলেনি। মানালি যদি আমাকে ভালোই না বাসতো তাহলে অপরিচিত একটা ছেলেকে স্বামীর কথা বলতো না। আমি রুহিকে সাথে নিয়েই বেরিয়ে পড়লাম মানালির বাড়ির উদ্দেশ্যে। আমার শ্বশুরমশাই আমাকে দেখে প্রসন্ন হলেন। আমি আশেপাশে তাকিয়ে মানালিকে খোঁজার চেষ্টা করতে থাকলাম। এরই মধ্যেই হঠাৎ রুহি ওয়াশরুমের কথা বলে ওয়াশরুমের দিকে অগ্রসর হলো। সেই সুযোগেই আমি নত হয়ে বললাম, গতকালকের জন্য আমি ক্ষমাপ্রার্থী। আসলে আমাদের বিয়ের ব্যাপারটা তো কেউ জানে না, তাই সেভাবে আপনাদের আপ্যায়ন করার ব্যবস্থা করতে পারিনি। মানালি আমার ওপরে প্রচণ্ড রাগ করেছে। আমি একটু মানালির সাথে দেখা করতে চাই। এটা মুখ ফুটে বলার প্রয়োজন নেই। দোতলায় দ্বিতীয় ঘরটা মানালির, তুমি সেখানে যাও, আমি রুহিকে আটকে রাখবো। শ্বশুরের কথা শুনে আমি অগ্রসর হলাম মানালির ঘরের দিকে। ঘরের দরজা ফাঁক করে দেখলাম ভিতরে উবু হয়ে শুয়ে মানালি বই পড়ছে। ঘরের ভিতরে ঢুকে ছিটকানি তুলে দিলাম। দরজার আওয়াজ শুনেই মানালি পিছনে ফিরে আমাকে দেখে আশ্চর্য হয়ে যায়। ভীত গলায় বলে ওঠে, আপনি আপনি আমার ঘরে? আমার স্ত্রীর ঘরে আমি আসতে পারি না? স্ত্রীর সাথে একটু সাক্ষাৎ করতে আসলাম। কেমন আছো? আমার খোঁজ খবর নেওয়ার মতন সময় আপনার আছে? মেয়েদের সাথে আড্ডা দেওয়ার তো সময় আছে। কই আপনার সেই মেয়েরা কোথায় সব? তুমি আমার আশ্রয়স্থল। দিন শেষে যার কাছে আমি মাথা গোজার ঠাঁই পাই। বিয়ে বাড়িতে আমাকে তাচ্ছিল্য করে এখন আর আদর দেখাতে হবে না। আমার বাড়ি থেকে চলে যান। চলে যাওয়ার জন্য তো তোমাদের বাড়িতে আসিনি, আমি এসেছি তোমার কাছে। গতদিন তোমার সাথে আমার দেখা হয়েছে, তখন সেই ছেলেটা তোমার সাথে ছিল, তাকে তো সঙ্গ দাও। এবার আমাকে একটু সঙ্গ দাও। আপনি আমাকে ভুল বুঝেছেন। সৌরভ আমার ফুফাতো ভাই, গ্রাম থেকে শহরে বেড়াতে এসেছে। আগামী পরশুদিনই ওর ফ্লাইট। মানালি আরো কিছু বলতে চাইলো, কিন্তু আমি ওকে ওর ঠোঁটের হাত দিয়ে বারণ করলাম। মানালি অবাক চোখে আমার দিকে তাকিয়ে আছে। আমি ক্রমশ এক পা করে মানালির দিকে এগিয়ে গেলাম। প্রেমময় কণ্ঠে বললাম, ওসব কথা পরে হবে, আগে স্বামীকে নিজের প্রাপ্যটুকু বুঝিয়ে দাও। কতদিন সে দূরে দূরে থাকবে? তারও তো ইচ্ছে করে নিজের স্ত্রীকে কাছে পেতে। এগোবেন না বলছি, ওখানেই দাঁড়ান। মানালির কোনো বারণ না শুনে এগোতে এগোতে মানালি দেয়ালের সাথে আটকে গেল। আমি মানালির কপালে আলতো করে ভালোবাসার পরশ এঁকে দিলাম। এরপরেই আমাদের ভিতরে সৃষ্টি হলো এক মধুর মুহূর্তের। মানালিকে বুকে নিয়ে শুয়ে আছি আমি। আমার দিকে তাকাতে পারছে না, তবে বারবার আমি ওর দিকে তাকিয়ে নিজের তৃষ্ণা নিবারণ করছি। মেয়েটা লাজুক স্বভাবের। কিছুক্ষণ পর শুনতে পারলাম আমাকে নিচের থেকে ডাকছে। আমি মানালির মাথায় হাত বুলিয়ে বললাম, মানালি, এখন আমাদের যেতে হবে। চিন্তা করো না, কয়েকদিন পরে আমি আবার তোমার সাথে দেখা করব। মানালি আমার দিকে তাকালো না।
আমি নিজে মানালির মাথার ঘোমটা তুলে দিয়ে বললাম, খুব তাড়াতাড়ি তোমাকে বধূ বেশে আমার ঘরে তুলে নেব, একটু অপেক্ষা করো তুমি। রুহিকে ভালো করে একটা ঘরে বিয়ে দিয়ে তোমাকে রানী বানিয়ে নিয়ে যাব, তখন সম্পূর্ণ বাড়িতে কেবল তোমার রাজত্ব থাকবে। তারপরে মানালিকে নিয়ে আমি নিচে নামলাম। নিচে নেমে দেখতে পারলাম রুহি দাঁড়িয়ে আছে। মানালি রুহির কাছে গিয়ে সাক্ষাৎ করলো। অনাকাঙ্ক্ষিতভাবে সেখানে এসে উপস্থিত হলো সৌরভ নামের ছেলেটি। ওকে দেখে আমার একটু রাগ লাগে। রাগ দেখিয়ে আমি সেখান থেকে চলে আসব, তখন ছেলেটি বলে, দুলাভাই কি এখনো আমার উপরে রাগ করে আছে? দুলাভাই, এখানে রাগ করার কিছু নেই। আমি আপনার শ্যালকে ও মানালির ফুফাতো ভাই। ফুফাতো ভাই হলেও আমি মানালির আপন ভাইয়ের মতো। মামার কোনো ছেলে নেই, তাই আমাকে নিজের ছেলের মতো ভালোবাসে। হ্যাঁ, আমি সেদিন বুঝতে পারিনি যে তুমি ওর ফুফাতো ভাই। এত রাতে মানালিকে তোমার সাথে দেখে আমার প্রচন্ড রাগ হয়েছিল, তাই রাগের বশে আমি তোমার গায়ে হাত তুলেছি। তুমি আমার ছোট ভাইয়ের মতো, আমাকে ক্ষমা করে দিও। আমি কিছু মনে করিনি, বরং খুশি হয়েছি আপনি আমার বোনকে এতটা ভালোবাসেন বলে। আসলে সেদিনই আমি গ্রাম থেকে শহরে এসেছি, একা ভালো লাগছে না, তাই মানালি যখন নোট নিতে যাচ্ছিল ওর সাথে গেলাম। এক রাস্তায় ও একটু ভরসা পাবে বলে। সেদিন আবার একটু বৃষ্টি হয়েছিল, রাস্তায় পানি জমেছিল বলে আমি মানালির হাত রাস্তা পার হতে সাহায্য করছিলাম। তখন আপনি ভুল ভেবে আমাকে মেরেছিলেন, আমি কিছু মনে করিনি। আমিও সরি। আমার শ্বশুরমশাই আমাদেরকে বিদায় দিতে দরজার সামনে এলেন। আমাকে ও রুহিকে বিদায় দিতে মানালি ও সৌরভ নামের ছেলেটি এলো। অজানা কারণেই রুহি ও সৌরভের ভিতরে ভালো লাগার সম্পর্কের সৃষ্টি হয়েছে। আমি প্রসন্ন হলাম মানালিকে একা পেয়ে। মানালির হাত ধরে পিছনে পিছনে হাঁটতে হাঁটতে এগোচ্ছিলাম। গতকালকে ঘটনা মনে করে মানালি আমাকে উদ্দেশ্য করে বলে, আপনার ফোনটা আমাকে দিন। কেন? আমি আপনার স্ত্রী, আপনার ফোন নেওয়ার অধিকার কি আমার নেই? রেগে মানালি কথাটা বললে আমার খারাপ লাগলো। আমি ওর দিকে ফোনটা এগিয়ে দিয়ে বললাম, আমি মজা করে বলেছি, অবশ্যই আমার ফোন নেওয়ার অধিকার তোমার আছে। এই সামান্য একটা বিষয়ে রাগ করো না। ওকে, দিন। জোরাজুরির পরে মানালি ফোন নিতে রাজি হলো। ফোনের ফ্ল্যাশ আলো জ্বালিয়ে আমাকে উদ্দেশ্য করে বললেন, পাসওয়ার্ড বলুন। আই লাভ ইউ মানালি পড়ি। আমি বুঝতে পারছি আপনি আমাকে ভালোবাসেন, এখন পাসওয়ার্ড বলুন। আই লাভ ইউ মানালি পড়ি। আপনি আবার আমার সাথে মজা করছেন কেন? দেখুন, মজা করার মতন মুডে আমি নেই। আপনি আমাকে জলদি ফোনের পাসওয়ার্ড বলুন। আই লাভ ইউ মানালি পড়ি, এটাই হচ্ছে আমার ফোনের পাসওয়ার্ড। আমার কথা শুনে মানালি অবাক হয়ে আমার মুখের দিকে তাকালো, খানিকটা লজ্জা পেয়ে গেল। আমিও দেখতে চাই কতদিন আপনার ভালোবাসা থাকে, কতদিন এভাবে আমার নামে পাসওয়ার্ড দিয়ে রাখেন। দেখো। তারপরে মানালি ফোন নিয়ে পাসওয়ার্ড খুলে চেক করতে শুরু করলো। আমার সম্পূর্ণ ফোন খুঁজে গ্যালারির ভিতর ঢুকে দেখতে পেল আমার এক্স গার্লফ্রেন্ডের সাথে ছবিগুলো। আমি মাথায় হাত দিলাম। এখনো পর্যন্ত আমার সাথে যতগুলো মেয়ের ব্রেকআপ হয়েছিল আমি কারোর ফটোই ডিলিট করিনি, কারণ আমার গার্লফ্রেন্ড ছিল অগন্তি। ব্রেকআপ হওয়ার পরে এত ছবি ডিলিট করার মতো সময় পাইনি। মানালি গ্যালারিতে এক একটা ছবি বারবার দেখে। তারপরে আমার হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইমো, ফেসবুকে ইনবক্স সম্পূর্ণ চেক করে রাগান্বিত দৃষ্টিতে আমার দিকে তাকালো। আমি সৌজন্যে হাসি দিয়ে ওর হাত থেকে ফোনটা নেবার চেষ্টা করলাম। রেগে বলে, একদম ফোন ধরবেন না। তাহলে রাত জেগে এগুলো করেন, তাই তো? আমি আপনার সব কিছু বুঝতে পেরে গেছি। গাছেরও খাবেন, আবার তলারও কুড়াবেন। মানালি, তুমি আমাকে ভুল বুঝছো। আমাকে কিছু বলার সুযোগ দাও। আপনাকে বলার মতন কোনো ভাষা আমার নেই। আপনার গ্যালারি চেক করে আমি যেটা বুঝতে পারলাম, পৃথিবীতে বোধহয় আর কোনো মেয়ে নেই আপনার সাথে প্রেম করার বাকি আছে। আপনাকে আমি ভালো ছেলে ভেবেছিলাম। আপনার ইন্টারনেট সাইটগুলো দেখে বুঝতে পারলাম আপনি রাত জেগে মেয়েদের সাথে চ্যাটিং করেন। আমার ভাগ্যে কিচ্ছু বলার নেই। আমার যাকে বিশ্বাস করেছিলাম সে আমাকে ঠকিয়েছে। মানালি, আমাকে তুমি ভুল বুঝছো। এগুলো আজকের নয়, এগুলো তোমার সাথে সম্পর্ক হওয়ার অনেক আগের। এখানে স্পষ্ট আমি গত রাতে চ্যাটিংগুলো দেখতে পাচ্ছি। আমি অশিক্ষিত নই যে সামান্য এই লেখাটাও বুঝতে পারবো না। আমাকে বুঝতে আই লাভ ইউ মানালি পড়ি লিখে পাসওয়ার্ড সেভ করে রেখেছেন।
বেরিয়ে যাও আমাদের বাড়ির থেকে। আমি মানালিকে বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু মানালি আমার কথা না বুঝে বাড়ির ভিতরে চলে গেল। আমি বুঝতে পারলাম এখন মানালি প্রচণ্ড রেগে আছে, তাই বাড়ির দিকে রওনা হলাম। গতকালকে আমি মানালির ওপরে প্রচণ্ড রেগেছিলাম, আর সেই কারণেই আমার গার্লফ্রেন্ডের সাথে রাত জেগে কথা বলেছিলাম, ওদের সাথে আবার সম্পর্ক করার চেষ্টা করেছিলাম। কিন্তু এতে যে এখন বিপরীত হয়ে দাঁড়াবে তা বুঝতে পারিনি, তাহলে কখনোই আমি এমন কাজ করতাম না। তখনই বাবার নাম্বার থেকে ফোন আসলো। আমি প্রায় বাবার কল পেয়ে অফিসে যাই। আজকেও বাবার কল করার পরে আমি কল রিসিভ করে হ্যালো বললাম। ওপাশ থেকে বাবা উত্তেজিত হয়ে বললেন, রোহান, তুমি এখন কোথায় আছো? রোষার বিয়ে নিয়ে এতদিন আমরা ব্যস্ত ছিলাম, তাই অফিসে যেতে পারিনি। তুমি যদি বাইরে থাকো তাহলে একবার অফিসে গিয়ে ঘুরে আসো। আজকে আমাকে ম্যানেজার সাহেব কল করে বলেছে সেখানকার হিসাব নাকি গোলমাল হয়েছে। আচ্ছা বাবা। তারপরে আমি অফিসের উদ্দেশ্যে রওনা হলাম। সেখানে গিয়ে হিসাব মেলালাম। ধীরে ধীরে ব্যবসার দায়িত্ব আমি নিজের কাঁধে তুলে নিলাম। এরপরে বেরিয়ে গেল প্রায় কয়েক মাস। ব্যস্ততার কারণে মানালির সাথে কথা বলার মতো সময় আমার হয়ে ওঠেনি। সপ্তাহখানেক পরে মানালি নিজেই আমাকে কল করলো। আমি তখন অফিসের হিসাব নিকাশ মিলাচ্ছিলাম ঘরে বসে। মানালির নাম্বার দেখে আমি খুশি হয়ে কলটা রিসিভ করলাম। আমি কিছুক্ষণ চুপ করে থাকতেই মানালি ওপাশ থেকে বলে ওঠে, আপনি কি আমার ওপর রেগে আছেন? আমাকে নাকি এত ভালোবাসেন, এক সপ্তাহে তো একবারও আমায় কল করলেন না। আমি এখন ব্যবসার হাল ধরেছি। ব্যবসার ভার সম্পূর্ণ নিজের কাঁধে নিয়ে একেবারে বর ভেসে তোমাদের বাড়িতে হাজির হব। মানালি লজ্জা পেয়ে আর কিছু বলতে পারল না। আমি আবার মানালির সাথে কথা বলতে ব্যস্ত হলাম। বছরখানিক পেরিয়ে গেল আমাদের সম্পর্কের। আজকে আমার ছোট বোন রুহির বিয়ে। পারিবারিকভাবে ওদের বিয়ে ঠিক করলেও ওদের সম্পর্কে আবদ্ধ ছিল গত কয়েক মাস যাবৎ। মানালির সেই ফুফাতো ভাই সৌরভের সাথেই রুহির বিয়ে। সেদিন যখন আমি রুহিকে নিয়ে মানালিদের বাড়িতে গেছিলাম, সেদিন থেকেই ওদের সম্পর্ক শুরু। বাবা মা সবটা জানতে পেরে আনুষ্ঠানিকভাবে ও পারিবারিকভাবে ওদের বিয়ের ব্যবস্থা করেছে। সৌরভের বিদেশে যাওয়ার কথা থাকলেও রুহির জন্য বিদেশে যায়নি। বাবা তাই আমাদের অফিসে একটা উচ্চ পদ খালি করে দিয়েছে সৌরভের জন্য। বর্তমানে আমি দরজার কাছে দাঁড়িয়ে অপেক্ষা করছি বরযাত্রী আসার। কিছুক্ষণের ভিতরেই বরের গাড়ি এসে উপস্থিত হলো। বরের সাথে গাড়ি থেকে বের হলো মানালি। নীল শাড়ি পরিহিত মানালির থেকে চোখ ফেরানো যায় না। আমার বোন রুষা আমাকে একটা ধাক্কা দিয়ে বলে, তাকিয়ে থাকলে হবে? 10,000 টাকার কম দরজা দিয়ে প্রবেশ করতে দিব না। আগে টাকা দেবে, তারপর ভেতরে যা। সুন্দরী মেয়েদের দরজার কাছে দাঁড়িয়ে রাখতে নেই, তোকে 10,000 টাকা আমি দিয়ে দিচ্ছি। কথাটা বলে আমি 1,000 টাকার 10টা নোট রুষার দিকে এগিয়ে দিলাম। রুষা কটমট করে আমার দিকে তাকিয়ে বলে, তুই আজকে যেটা করলি মনে রাখিস, তোর বাসর ঘরে 1 লক্ষ টাকার কম কাউকে ঢুকতে দেব না। ঢুকতে দিতে হবে না, দুলাভাইকে নিয়ে আমার বাসর ঘরে তোরা আবার বাসর করিস। এই তোরা কোথায়? চল চল, কাজে চলে এসেছে, জামাইকে নিয়ে আয়, বিয়ে পড়ানো শুরু করতে হবে। তারপরে আবার সবাইকে নিয়ে বিয়ের আসরে গেল। কাজী সাহেব বিয়ের যাবতীয় কিছু লিখে রেখেছিল, তাই দুই পক্ষ সেখানে উপস্থিত হতেই পড়ে শোনাতে শুরু করলো। কাবুল বলার মাধ্যমেই বিয়ের সমাপ্ত হলো। বিয়ের কার্যক্রম শেষ হতেই মা মিষ্টির থালা নিয়ে এসে সেখানে এসে সবাইকে মিষ্টি বিতরণ করলো। একে একে করে সবাইকে মিষ্টি দিয়ে আমার কাছে গিয়ে দাঁড়ালেন। অতঃপরে সবাইকে উদ্দেশ্য করে বললেন, আমার ছেলের জন্য তোমরা ভালো মেয়ে দেখো। 2 মেয়ে আমার ঘর থেকে চলে গেছে, এখন আমার ঘর অন্ধকার। আমার ঘর আলোকিত করতে হলে ছেলেকে বিয়ে দিয়ে পুত্রবধূ ঘরে তুলতে হবে। তাহলে এখনো কেন অপেক্ষা করছো মা? পুত্রবধূ তোমার সামনে দাঁড়ানো, ঘরে তোলো। রুহি, তুই কি বলছিস? আমি কিছু বুঝতে পারছি না। কে আমার পুত্রবধূ? রোহান ভাইয়ার পাশে যে মেয়েটা দাঁড়িয়ে আছে সে হচ্ছে তোমার পুত্রবধূ মানালি। কবে? কিভাবে? আমি কিছু বুঝতে পারছি না। তারপরে বাবা সেদিনের ঘটনা মাকে জানালেন। মা একটু রেগে গেল, পরক্ষণে খুশি হয়ে বরণডালা আনতে চলে গেলেন। উপস্থিত সবার সামনেই আমাকে ও মানালিকে বরণ করলেন। আমিও মানালি বড়দের পা ছুঁয়ে সালাম করলাম। মা বললেন, এবার আমাদের পরিবার সম্পূর্ণ। এখনো আমাদের পরিবার সম্পূর্ণ হয়নি, এরা 2 একটা নাতি নাতনির মুখ দেখলে তবে সম্পূর্ণ হবে।
মানালি লজ্জা পেয়ে সেখান থেকে দৌড়ে চলে গেল। আমি চললাম মানালির পিছনে পিছনে। হ্যালো বন্ধুরা, তোমরা তো ভিডিওটা দেখলে, গল্পটা শুনলে, এবং ভিডিও তোমাদের ভালো লাগে বা গল্প তোমাদের ভালো লাগে বলেই ভিডিওতে লাইকও করো, কিন্তু তোমরা কমেন্ট করতে ভুলে যাও। তাই তাড়াতাড়ি যাও, কমেন্টস বক্সে গিয়ে জানিয়ে দাও তোমাদের এই গল্পটা কেমন লাগলো। আর হ্যাঁ, যারা তোমরা একদমই ফার্স্ট টাইম আমাদের চ্যানেলে ভিজিট করেছো তাদেরকে বলছি অবশ্যই ফিলিংস হার্টবিট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে অল করে রেখো, কারণ খুব তাড়াতাড়ি আরও একটা সুন্দর গল্প আসতে চলেছে।